আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আজকের ভার্সিটি অ্যাডমিশন প্রোগ্রাম 2020 এর সলভ ক্লাস উইক 14 এ। তো আছি আমি তোমাদের সাথে যথারীতি আম, তোমাদের নিবিড় ভাইয়া আজকে হাজির হয়েছে আবার সেই তোমাদের কেমিস্ট্রি এবং বায়োলজি পার্টটুকু নিয়ে। তো দেখতে দেখতে হচ্ছে আমরা একদম আছে আমাদের 14 নম্বর উইকের সলভ ক্লাস হচ্ছে করছি। কালকে তোমাদের সাথে হয়তো বা ভাইয়াদের শেষ ক্লাস হবে আর কি তোমাদের এই ভার্সিটি অ্যাডমিশন প্রোগ্রামের। এবং কালকে কিন্তু হচ্ছে আমরা কেমিস্ট্রি বলো সেখানে জৈব রসায়নের মাধ্যমে হচ্ছে আমরা আমাদের কোর্সটা হচ্ছে এখানে কেমিস্ট্রি পার্টটুকুর অন্তত সমাপ্তি টানবো। এবং দেখতে দেখতে কিন্তু হচ্ছে আমাদের একটা জার্নি কিন্তু চলে আসছে এবং তোমাদের অলরেডি আজকে অনেকেরই হচ্ছে রেজাল্ট দিয়ে দিছে। রেজাল্ট ভাই কি আমার সাউন্ড কি ঠিক মতো শোনা যাচ্ছে? রেজাল্ট ভাই আমার কথা কি ঠিক মতো শোনা যাচ্ছে? জি ভাইয়া, সাউন্ড এখন শোনা যাচ্ছে। আমার নেট প্রবলেম ছিল। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা, তো চলো আমরা হচ্ছে আর কথা না বাড়িয়ে হচ্ছে আমাদের উইক 14 এর ভাইয়ের সাথে হচ্ছে কেমিস্ট্রি এবং বায়োলজি পার্ট টু হচ্ছে সলভ করি। তো শুরুতেই হচ্ছে কেমিস্ট্রি আমরা এমসিকিউ গুলো হচ্ছে সলভ করি। দেখো, তোমাদের প্রথম যে অবজেক্টিভটা এখানে আছে বলা হয়েছে নিচের কোনটি প্যারাসিটামল। তো এরকম টাইপের অবজেক্টিভ গুলো কিন্তু অহরহই আসে এবং তোমাদের কিন্তু গত লেকচারে যারা যারা ভাইয়ার ক্লাস করেছো তাদের কিন্তু বলেছিলাম যে এরকম প্রিপারেশন আমাদের অত বেশি আসে না, কিন্তু বিভিন্ন রকমের প্যারাসিটামল বলো, অ্যাসপিরিন বলো, বা টিএনটি বলো, এগুলো হচ্ছে আমাদের সংকেত গুলো খুবই খুবই ইম্পর্টেন্ট আর কি। ঠিক আছে, তো এগুলো থেকে হচ্ছে প্রশ্ন, যেমন হচ্ছে দেখো এখানে আর কিছু চলে আসছে। প্যারাসিটামলের সংকেত কোনটি? প্যারাসিটামলের সংকেত হচ্ছে আমাদের প্রথমটি, যেটা হচ্ছে আমাদের কি, যে যেখানে হচ্ছে আমাদের ইথানামাইড হচ্ছে আমরা আগে বানাবো। ইথানামাইড হচ্ছে কি CH3 সি ডাবল বন্ড ও NH2, যার এক হাতে H থাকবে আর আরেক হাতে হচ্ছে আমাদের কি থাকবে, আরেক হাতে হচ্ছে আমাদের সেই বাকি যে এই পার্টটুকু থাকবে সেটা হচ্ছে এখানে থাকবে, যেটা হচ্ছে ফেনল থেকে তৈরি হয়েছিল। ওকে, তো এটা হচ্ছে আমাদের সেই প্যারাসিটামলের সংকেত। নাম্বার 2 তে যদি আসে, নিচের কোনটিতে সঞ্চালন অক্ষম, পাই ইলেকট্রন আছে? সঞ্চালন অক্ষম। সঞ্চালন অক্ষম বলতে বোঝায় যে এখানে পাই ইলেকট্রন আছে ঠিক আছে, কিন্তু সেটা হচ্ছে সঞ্চালনশীল হবে না আর কি, এরকম টাইপ আর কি। বুঝা গেছে? তাহলে তো সেই রকম টাইপের আসলে কে আছে এখানে? দেখো এখানে আমাদের উদাহরণ দেওয়া হয়েছে ডি নাম্বারটা। তো ডি নাম্বারের ক্ষেত্রে আমরা যদি একটু চিন্তা করি, সরি, ডি নাম্বারের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি এটা দেখতে কেমন হয়, এটা দেখতে হচ্ছে এরকম যে CH2, এখানে হচ্ছে CH2। তাহলে এখানে আমাকে বলো তো পাই ইলেকট্রন কোথায় আছে? এই যে এই জায়গাটা পাই ইলেকট্রন আছে না? এই জায়গাটার মধ্যে কি আছে? আমাদের সেই পাই ইলেকট্রন আছে। তো এই পাই ইলেকট্রন কিন্তু হচ্ছে আমাদের নড়াচড়ার কোনো কিন্তু জায়গা নাই কোনো। খেয়াল করে দেখছো কি যে দুই কার্বনের মাঝামাঝি সে কিন্তু বসে থাকবে, অন্য বামেও যেতে পারবে না, ডানেও কিন্তু সে যেতে পারতেছে না। তার মানে কি এটা হচ্ছে সঞ্চালন কি অক্ষম। কিন্তু অন্যগুলো ক্ষেত্রে যদি আসি, যেমন হচ্ছে আমাদের C2H6, C2H6 দেখতে কেমন? আমাদের CH3, এখানে তো আমাদের কোনো পাই ইলেকট্রনই নাই, তার মানে এটা হচ্ছে বাদ। তারপর কি C6H6, যেখানে হচ্ছে কি আছে আমাদের পাই ইলেকট্রন আছে এবং সেটা কি সঞ্চালনশীল হয় কিন্তু ভাইয়া। এটা কি হয়? সঞ্চালনশীল হয়, তার মানে এটার মধ্যে কি আমাদের সঞ্চালন সঞ্চালনে সক্ষম এরকম পাই ইলেকট্রন আছে। তারপর কি সি নাম্বারটা কি আমাদের প্রোপেন, CH3 CH2 CH3, প্রোপেন। প্রোপেনের মধ্যে কোনো রকমের কি নাই, পাই ইলেকট্রনই নাই। তাহলে আমাদের পাই ইলেকট্রন থাকতে হবে কিন্তু সেটা সঞ্চালনে অক্ষম হইতে হবে, এরকম হচ্ছে আমাদের পাই ইলেকট্রন থাকতে হবে। তো সেটা কোথায় আছে? সেটা হচ্ছে ডি নাম্বারটাই আছে, অন্যগুলাতে নাই।
নাম্বার 3 তে যদি আসি, বেনজিন বলের একটি হাইড্রোজেন পরমাণু অ্যামিনো গ্রুপ দ্বারা যদি আমাদের প্রতিস্থাপিত, তাহলে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলে থাকি কি? অ্যানিলিন। তোমরা সবাই জানো যে এই স্ট্রাকচারটাকে আমরা কি বলে থাকি? অ্যানিলিন। কারণ একটা হাইড্রোজেন রিপ্লেস হয়ে কি হয়েছে, এখানে অ্যামিনো গ্রুপটা হচ্ছে ঢুকে গেছে। বাকিগুলো দেখতে কেমন? নাইট্রোবেনজিন দেখতে হচ্ছে এরকম, যদি নাইট্রো মূলক দিয়ে যদি তুমি তাকে হচ্ছে প্রতিস্থাপিত করো। ফেনল দেখতে কেমন? ফেনল দেখতে হচ্ছে আমাদের যদি হাইড্রোজেনটা যদি আমরা হাইড্রোক্সিল মূলক দিয়ে রিপ্লেস করি। টলুইন দেখতে কেমন? টলুইন হচ্ছে আমাদের যদি একটা মিথাইল গ্রুপ যদি হাইড্রোজেনকে রিপ্লেস করে, তখন সেটা হচ্ছে আমাদের টলুইন হয়। নাম্বার 4 যেটা, ডেটলের রাসায়নিক সক্রিয় উপাদান কোনটি? সেটা হচ্ছে কি? ক্লোরোজাইলিনল। এটার নামটা কি আমাদের? ক্লোরোজাইলিনল। জাইলিনল, এটা হচ্ছে আমাদের সেই কি? আমাদের ডেটলের মানে সংকেতটা। নাম্বার 5 এ আসি, বেনজিন বলয়ের দুটি হাইড্রোজেন পরমাণু, দুটি হাইড্রোজেন পরমাণু যদি আমাদের মিথাইল মূলক দ্বারা যদি প্রতিস্থাপিত হয়, তাহলে সেটাকে আমরা কি বলে থাকি? সেটাকে আমরা বলে থাকি জাইলিন। যেমন হচ্ছে এইটা, যে একটা হচ্ছে কি আমাদের মিথাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, আরেকটা কি আমাদের মিথাইল গ্রুপ, তো এটাকে আমরা বলে থাকি জাইলিন। জাইলিন হতে পারে হচ্ছে আমাদের 3 রকমের: অর্থোজাইলিন, প্যারাজাইলিন আর মেটাজাইলিন। যেমন এটা হচ্ছে কি আমাদের অর্থোজাইলিন, এটা হচ্ছে অর্থোজাইলিন। তারপর এটা কি? এটা হচ্ছে মেটাজাইলিন, এটা হচ্ছে মেটাজাইলিন। আর এটা হচ্ছে কি? প্যারাজাইলিন। সেটা দেখতে কেমন? এই যে এরকম, এদিকে একটা CH3, এদিকে হচ্ছে একটা CH3, এটা হচ্ছে প্যারাজাইলিন। 3 রকমের হতে পারে। বাকিগুলো যদি আমরা দেখি, টলুইন আমরা অলরেডি একটু আগে দেখলাম, অ্যানিলিন হচ্ছে আমরা একটু আগে দেখলাম স্ট্রাকচার কেমন। আর মিথাইল বেনজিন তো হচ্ছে কি? মিথাইল বেনজিন মানে কি? আমাদের টলুইনই কিন্তু বুঝায়। ওকে, তো আমাদের অ্যান্সারটা হচ্ছে জাইলিন। আচ্ছা, এখন হচ্ছে ভাইয়া তোমাদেরকে কিছু রিটেন প্রশ্নগুলো হচ্ছে দেখাই। তো রিটেন প্রশ্নের প্রথম যেটা আছে, নাম্বার 1, বলছি কি আমাদের মেটাজাইলিনের গাঠনিক সংকেত লিখো। একটু আগে তোমাদেরকে ওইটাই ভাইয়া দেখাচ্ছিলাম যে এই নাম্বারটা কি? আমাদের মেটাজাইলিন। মানে মেটাজাইলিনটা দেখতে কেমন? এই যে আমাদের হচ্ছে ফেনল বেনজিনের যে গ্রুপ, তার এক হাত হচ্ছে এখানে আমাদের CH3 থাকবে, আর তার সাপেক্ষে আমাদের মেটা কোথায় পজিশন? এই দিকে না? তাহলে এই পজিশনে কি হবে? আমাদের আরেকটা মিথাইল গ্রুপ আমি দিয়ে দিব। তাহলে এটা হচ্ছে আমাদের কি হলো? মেটাজাইলিন কিন্তু এখান থেকে হচ্ছে আমাদের তৈরি হয়ে গেল। ওকে, আচ্ছা। তারপর যদি আমরা আসি বি নাম্বারটায়, বলছে কি? বেনজিনের ওজনীকরণ বিক্রিয়াটি লিখো জিঙ্ক গুঁড়া ব্যবহার করে। তাহলে বেনজিনের ওজনীকরণ বিক্রিয়াটা দেখতে কেমন ভাই? যে আমি হচ্ছে বি নাম্বারটা এখানে লিখতেছি না, আমি হচ্ছে নিচে লিখতেছি। তাহলে দেখো এখানে যেটা হচ্ছে, আমি কার্বন 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 কার্বন, এখানে একটা কার্বন, এখানে কার্বন, এখানে এইভাবে করে হচ্ছে আমি বেনজিনের স্ট্রাকচারটা হচ্ছে আঁকার চেষ্টা করলাম। প্রত্যেকটা হাতে কি আছে? হাইড্রোজেন হচ্ছে আমাদের এখানে আছে, এটা হচ্ছে বেনজিন। এখন তার সাথে যখন হচ্ছে আমরা ওজনীকরণ করব, তোমাদেরকে বলেছিলাম ওজনের কাজ হচ্ছে কি? শুধুমাত্র দ্বিবন্ধন যে জায়গাগুলোতে আছে সেই জায়গাগুলোতে এফেক্ট করা। তাহলে হচ্ছে আমরা আগে কার্বনের এই ছকগুলোকে আগে এঁকে নেই। ছকগুলো হচ্ছে আমরা আগে এঁকে নিলাম। এখন যে সকল জায়গায় সিঙ্গেল বন্ড ছিল সেগুলোতে হচ্ছে আমরা আগে একটা দাগ দিয়ে নিই। দেখো কোন কোন জায়গাগুলোতে আমাদের সিঙ্গেল বন্ড ছিল, যে এই জায়গাটায়, এই জায়গাটায় আর এই জায়গাটায়, এইগুলো হচ্ছে আমি আগে এঁকে নিছি। এগুলো আগে আমি এঁকে নিলাম। তারপর হচ্ছে বাদ বাকি যে গ্রুপগুলো ছিল সেইগুলোতে কি করলাম? আমি একটা করে ওজন দিয়ে দিলাম। এখন ওজনের মধ্যে অক্সিজেন কয়টা? 3টা না? এই যে এইভাবে করে হচ্ছে আমি অক্সিজেন গুলোকে দিলাম। ঠিক আছে, এই যে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, তারপর এখানে কি? এখানে আরেকটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন। তারপর কি? যে সকল জায়গাগুলোতে আমাদের ডাবল বন্ড ছিল সেই সকল জায়গাগুলোতে কি হইলো? আমাদের ওজন গুলো হচ্ছে ঢুকে গেল। বাদ বাকি কার্বনের হাতগুলোতে কে যুক্ত হয়ে আছে? হাইড্রোজেন কিন্তু যুক্ত হয়ে আছে। ও কিন্তু নাই, মানে নাই যে এরকম কিন্তু না, ও কিন্তু যুক্ত হয়ে আছে অলরেডি। ওকে, এখন যেটা হবে, তুমি যদি এটার মধ্যে কি করো? জিঙ্ক দাও। জিঙ্ক দিলে কি করবে? সে এই যে মাঝখানে যে অক্সিজেন গুলো আছে না, এই অক্সিজেন গুলোকে সে এখান থেকে হচ্ছে চুরি করে নিয়ে যাবে, তৈরি করবে কি? জিঙ্ক অক্সাইড। প্লাস যেহেতু এখানে হচ্ছে আমাদের 3 মোল জিঙ্ক অক্সাইড তৈরি হবে, যদি আমি 3 মোল জিঙ্ক নেই, এবং এখান থেকে ভাঙবে কেমনে ব্যাপারটা? এই যে এইভাবে করে ভাঙতেছে। এটা একটা ভাঙন, এইটা একটা ভাঙন, আর আচ্ছা এখানে একটু ভুল হয়েছে ভাইয়া রাখতে, একটু মুছে দেই। এই যে এইটা হচ্ছে একটা ভাঙন, আর এইটা হচ্ছে আরেকটা ভাঙন। ওকে, তার মানে কি? ওই যে যেই বল্টু গুলাকে মানে অক্সিজেন গুলাকে কেন্দ্র করেছে নিয়ে গেছে জিঙ্ক, তাদেরকে কেন্দ্র করেছে তোমরা ভাগ করবা। তাহলে ভাগ করলে দেখো প্রতি ভাগে কি পড়তেছে? CHO, আরেকটা কি? CHO। তাহলে কয় মোল তৈরি হবে? 3 মোল তৈরি হবে। তাহলে এটাকে আমরা কি বলে থাকি? গ্লাইঅক্সাল বলে থাকি। তার মানে বেনজিনের ওজনীকরণে আমাদের কি তৈরি হবে? সেখান থেকে গ্লাইঅক্সাল তৈরি হবে। ওকে, আচ্ছা। পরবর্তী যে প্রশ্নটা আমাদের কি?
এই যে এখানে হচ্ছে রিটার্নের জন্য যেটা হচ্ছে কি বললাম যে ফেনল থেকে প্যারাসিটামল কিভাবে তৈরি করো, তাহলে আগে হচ্ছে তোমরা কি ফেনলের স্ট্রাকচারটা দেখতে কেমন সেটাকে দেখে নেই। এটা হচ্ছে ফেনল। প্যারাসিটামলটা দেখতে কেমন? প্যারাসিটামলটা দেখতে কিন্তু এরকম, যে আমি যদি ফেনলের মতো করে আঁকার চেষ্টা করি, এখানে একটা ওএইচ থাকবে, এখানে একটা নাইট্রোজেন, তার এক হাত হচ্ছে হাইড্রোজেন থাকবে, আর এক হাত হচ্ছে আমাদের সি ডাবল বন্ড ও CH3, এটা হচ্ছে থাকবে, মানে একটা অ্যাসিটো গ্রুপ থাকবে। এটা হচ্ছে আমাদের প্যারাসিটামল। তো আমরা এখন আঁকবো কেমনে এটাকে? আঁকার জন্য উপায়টা হচ্ছে, তুমি যেটা করবা, তুমি হচ্ছে আগে ফেনলকে নাইট্রেশন করবা। ফেনলকে কি করবা? নাইট্রেশন। এই দেখো সুন্দর মতো ভাইয়ের মতো হচ্ছে নাইট্রেশন। তোমরা সবাই জানো ফেনল যেহেতু হচ্ছে অর্থোপ্যারা ডিরেক্টিং গ্রুপ, তাহলে কি হবে তার সাথে যখন হচ্ছে নাইট্রেশন করতেছো ইন প্রেজেন্স অফ সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড মানে ঘন সালফিউরিক অ্যাসিড নিলে তার উপস্থিতি যদি আমি এটাকে নাইট্রেশন করি, তাহলে আমাদের তৈরি হবে কি কি? আমাদের অর্থো নাইট্রোফেনল তৈরি হবে, আর প্যারা নাইট্রোফেনল হচ্ছে আমাদের এখান থেকে তৈরি হবে, প্যারা নাইট্রোফেনল। তারপর আমরা কি করব দেখো তো, প্যারাসিটামলে একটা কথা লেখা আছে প্যারা, দ্যাটস হচ্ছে আমরা অর্থো নাইট্রোফেনলটাকে নিব না, আমরা শুধুমাত্র প্যারাটাকে নিয়ে হচ্ছে কাজ করব এখানে, এই যে এটা নিয়ে হচ্ছে আমরা কাজ করব। ওকে, তাহলে আমরা ওইটাকে নেই। ওইটাকে নিয়ে হচ্ছে কি করবো তোমরা এখানে সুন্দর মতো হচ্ছে দেখো, এটাকে আমি নিলাম, তার এই হাতে কি আছে হাইড্রোজেন, আর এই হাতে কি আছে হাইড্রোজেন। আমি তার সাথে কি করলাম, অ্যাসিটিক একটা অ্যানহাইড্রেট নিলাম, CH3 সি ডাবল বন্ড ও, এখানে হচ্ছে অক্সিজেন, এখানে হচ্ছে আরেকটা সি ডাবল বন্ড ও, এখানে হচ্ছে CH3। তাহলে আমি একটা অ্যাসিটিক অ্যানহাইড্রেটের বিক্রিয়া ঘটাইলাম। বিক্রিয়া ঘটানোর পর কি হলো দেখো, এই যে আমাদের এতটুকু পার্ট যেটা আছে, এইটা হচ্ছে কি এর সাথে হচ্ছে যুক্ত হয়ে যাবে, এই যে এতটুকুর সাথে। তাহলে এটা যুক্ত হয়ে যাবে কার সাথে? ওর সাথে। এই যে আমি দেখো তীর চিহ্ন দিয়ে দেখাই দিচ্ছি। তাহলে এতে করে কি হবে, আমাদের যখন দুটা বিক্রিয়া করবে, বিক্রিয়া করে তৈরি করবে কি CH3 সি ডাবল বন্ড ও ও এইচ প্লাস, এই যে আমাদের অ্যাসিডো যে গ্রুপটা আছে, এই যে এই গ্রুপটা, এই গ্রুপটা গিয়েছে ওইটার সাথে গিয়ে যুক্ত হয়ে যাবে। তাহলে যুক্ত হলে আমাদের কি তৈরি করবে সেখান থেকে? এই যে এখানে হচ্ছে উপরে থাকবে কি OH, এখানে হচ্ছে নাইট্রোজেন, তার এক হাত হচ্ছে হাইড্রোজেন, আর এই হাত হচ্ছে কি আমাদের সেই যে বাকি যে পার্টটুকু, সেটা হচ্ছে আমাদের এখান থেকে যুক্ত হয়ে গেল। এই যে আমাদের তৈরি হয়ে গেল কি ভাইয়া? প্যারাসিটামল কিন্তু আমাদের ইজিলি এখান থেকে তৈরি হয়ে গেল। ওকে, তো এইভাবে করে হচ্ছে আমরা আমাদের ফেনল থেকে কি কি তৈরি করতে পারি? আমরা প্যারাসিটামলটাকে তৈরি করতে পারি। আচ্ছা, তো এখানে আরেকটা ছোট্ট জিনিস হচ্ছে ভাইয়া একটু বাদ পড়ে গেছে, সরি। সেটা হচ্ছে যে আমি একটা ছোট্ট জিনিস হচ্ছে বাদ পড়ে গেছে ভাই, এক্সট্রিমলি সরি। সেটা হচ্ছে যে একটু আমি হচ্ছে মাঝখানে একটু ঠিক করে দেই। আহ ঠিক আছে, সেটা হচ্ছে যে আমরা ঠিক আছে নিলাম, আমরা এই প্যারানাইট্রোফেনলটাকে নিলাম। এই প্যারানাইট্রোফেনলটা তো আসলে অ্যানিলিনে ছিল না, আমি হচ্ছে ভুল করে ফেলছি ভাই। এটা তো আমাদের NO2 আকারে ছিল, তাই না? তুমি কি করবে, আগে এটাকে হচ্ছে বিক্রিয়া করাবা, মানে বিজারক দিয়ে বিক্রিয়া করাবা। তো তুমি যদি এখানে সোডিয়াম বোরোহাইড্রেট যদি নাও, তাহলে এখানে, তাহলে এইটা নিলে তখন কি হবে, এখান থেকে হচ্ছে আমাদের এইটা, এই যে প্যারানাইট্রোর যে ফেনল আছে, এটা হচ্ছে আমাদের কি বিজারিত হয়, সে কি তৈরি করবে? প্যারা অ্যামিনো ফেনল তৈরি করবে। কি তৈরি করলো এখানে? অ্যামিনো প্যারা অ্যামিনো ফেনল হচ্ছে সেখানে আমাদের তৈরি করলো, প্যারা অ্যামিনো ফেনল প্লাস হচ্ছে বাদ বাকি যে আমাদের অক্সিজেন গুলো ছিল সেগুলো হচ্ছে আমাদের পানি আকারে বের হয়ে যাবে। দেন এই প্যারা অ্যামিনো ফেনলকে হচ্ছে আমরা কি করব, এই যে এটার সাথে হচ্ছে বিক্রিয়া করাবো। ঠিক আছে, তো আমি হচ্ছে এখানে একটা স্টেপ হচ্ছে বাদ দিয়ে ফেলছিলাম। তো হচ্ছে আমি ভাবতেছিলাম যে কিভাবে নাইট্রো গ্রুপটা হচ্ছে অ্যানিলিনে হচ্ছে কনভার্ট হয়ে গেল, তোমরা তো একটু কনফিউশনে পড়ে যাবে, এই জন্য হচ্ছে লিখে দিলাম। তাহলে আমাদের প্রথম কাজটা কি? ফেনল থেকে আগে প্যারানাইট্রো ফেনলটা বানানো, প্যারানাইট্রো ফেনল থেকে প্যারা অ্যামিনো ফেনলটা বানানো, দেন প্যারা অ্যামিনো ফেনলের সাথে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড বা ইথানোয়িক অ্যানহাইড্রাইড হচ্ছে আমরা বিক্রিয়া করালে আমাদের কি তৈরি হয়ে যাবে? প্যারাসিটামল তৈরি হয়ে যাবে। ওকে, আচ্ছা। তো এখানে হচ্ছে আরেকটা তীর চিহ্ন দিয়ে দিচ্ছি, আর এই দুজন বিক্রিয়া করে কি তৈরি করতেছে? এটা কিন্তু তৈরি করতেছে। ওকে, এরা একসাথে মিলিত হয়ে। ওকে, নেক্সট প্রশ্নে আমরা আসি যে বেনজিনের সালফোনেশন বিক্রিয়ার কৌশল ব্যাখ্যা করো। সালফোনেশন বিক্রিয়াটা আসলে দেখতে কেমন সেটা হচ্ছে আগে লিখে নিই। বেনজিনের সাথে যখন আমরা H2SO4 বিক্রিয়াটা করাচ্ছি, তখন সেখান থেকে আমাদের কি তৈরি হচ্ছে? সেখান থেকে তৈরি হচ্ছে আমাদের কি SO3H প্লাস H2O, মানে বেনজিন সালফোনিক অ্যাসিড, এবং যেখানে প্রভাবক হিসেবে কে কাজ করে? সালফিউরিক অ্যাসিড কিন্তু কাজ করে। তো এই বিক্রিয়াটার কৌশল হচ্ছে আমরা দেখব। কৌশলটা কি? 4 ধাপে হয়। তাহলে স্টেপ ওয়ানটা কি হয়? স্টেপ ওয়ানে আসলে কি হয়, আগে ইলেকট্রোফাইল তৈরি হয়। ইলেকট্রোফাইল ইলেকট্রোফাইল তৈরি। ওকে, তো ইলেকট্রোফাইলটা যে তৈরি হচ্ছে কিভাবে হয়? এই যে সালফিউরিক অ্যাসিড যেটা আছে, সেটা হচ্ছে আরেকটা সালফিউরিক অ্যাসিডের সাথে সে যুক্ত হয়। যুক্ত হয়ে সে কি করে? সেখান থেকে হচ্ছে আমাদের সালফার ট্রাইঅক্সাইড প্লাস H3O প্লাস এবং হচ্ছে সে HSO4 মাইনাস, এই ব্যাপারটা হচ্ছে সে এখান থেকে তৈরি করে।
স্টেপ 2 তে যেটা হয়, স্টেপ 2 তে যেটা হয় যে বেনজিনে ইলেকট্রোফাইল সংযোজন। বেনজিনের মধ্যে ইলেকট্রোফাইলটা কি হয়ে যাবে? সংযোজন হয়ে যাবে। দেখতে কেমন ব্যাপারটা? ধরো এই যে এটা হচ্ছে আমাদের সেই বেনজিন। বেনজিনের হচ্ছে ধরো এই SO3 যেটা আছে সেটাকে সে কি করলো? এখানে হচ্ছে SO3 কে সে অ্যাটাক করলো। অ্যাটাক করে কি করবে? সুন্দর মতো হচ্ছে এই জায়গায় ধরো হচ্ছে আমাদের কি ছিল? এই জায়গায় ছিল ধরো হচ্ছে হাইড্রোজেন, আর এই জায়গায় ধরো হচ্ছে আমাদের আছে কি SO3 মাইনাস, এটা হচ্ছে আছে। তাহলে এখানে কি হলো? এখানে একটা ডাবল বন্ড, এখানে একটা ডাবল বন্ড, আর এই কার্বনের মধ্যে কি হয়েছে? একটা প্লাস চার্জ হচ্ছে চলে আসছে। স্টেপ 3 হচ্ছে ওই যে যে যৌগটা আমাদের তৈরি হয়েছে সেই যৌগটা হচ্ছে আমরা মাঝে মাঝে এইভাবে করে লিখি যে তার এই হাতে হচ্ছে কি আছে? হাইড্রোজেন, আর এই হাতে আছে হচ্ছে SO3 মাইনাস। এখানে কি হয়? এখানে হচ্ছে আমাদের কি HSO4 মাইনাস হচ্ছে এখানে আসে। সে এসে কি করে? সে হচ্ছে সুন্দর মতো হচ্ছে এখান থেকে হচ্ছে হাইড্রোজেনটাকে সে নিজের মতো করে টান দেয়। তাহলে এতে করে কি হয়? এই বন্ডটা হচ্ছে এই জায়গাটায় নেমে আসে। যে জায়গাটাকে ফাঁকা করছিল না, মানে এই যে মাঝখানের এই জায়গাটাকে সে ফাঁকা করছিল না, মানে এখানে দ্বিবন্ধনটাকে সে ভেঙে ফেলছিল, ওই জায়গায় হচ্ছে আবার দ্বিবন্ধনটা হচ্ছে নেমে আসে। নেমে আসলে ব্যাপারটা দেখতে কেমন হয়ে যাবে? এই যে সুন্দর মতো এই জায়গাটা একটা বন্ড, এই জায়গা তো ছিল, এই জায়গাতে আগে আগে থেকে ছিল, এগুলো হচ্ছে থাকবে। তাহলে SO3 মাইনাস হইলো। ঠিক আছে? তারপরে চতুর্থ স্টেপে গিয়ে কি হবে? স্টেপ 4, সে স্টেপে গিয়ে কি হবে? আমাদের যেই যৌগটা হচ্ছে আমাদের আলটিমেটলি তৈরি হইলো SO3 মাইনাস, সে কি করবে? আমাদের H3O প্লাস থেকে একটা কি করবে? প্রোটনটাকে সে টেনে নিয়ে যাবে। আর একটা প্রোটন যদি সে টেনে নিয়ে যায় তাহলে সে কিসে কনভার্ট হবে? SO3H, মানে বেনজিন সালফোনিক অ্যাসিড প্লাস H2O। এইভাবে করে হচ্ছে আমাদের কি হয়? বেনজিনের মধ্যে সালফোনেশন ব্যাপারটা হচ্ছে ঘটে থাকে। বুঝা গেছে ভাইয়ারা? তো অন্যান্য যেগুলো আছে যেমন বেনজিনের বলো, নাইট্রেশন বলো, অ্যালকাইলেশন বলো, অ্যাসাইলেশন বলো, সবগুলো কিন্তু হচ্ছে আমাদের 3 ধাপে ঘটে। কিন্তু একমাত্র সালফোনেশনটাই হচ্ছে এমন একটা বিক্রিয়া যেখানে হচ্ছে বিক্রিয়াটা কয় ধাপে ঘটে? 4 ধাপে ঘটে। অন্যান্য বিক্রিয়ার ক্ষেত্রে হচ্ছে এতটুকু পর্যন্ত হচ্ছে করে ফেললে শেষ, কিন্তু এখানে আমাদের আরেকটা এক্সট্রা ধাপ করা লাগে। কোথায়? সালফোনেশন। সেটা কি স্টেপ 4। স্টেপ 4 এ কি হয়? মানে আচ্ছা, স্টেপ 3 এর নামটা আমি তোমাদেরকে লিখিনি। স্টেপ 3 এর নামটা হচ্ছে প্রোটন অপসারণ। স্টেপ 3 এর নামটা হচ্ছে প্রোটন অপসারণ। ওকে? তো এই যে আমাদের এগুলো কিন্তু কমন বিক্রিয়া, মানে কমন নাম। হ্যাঁ, নাইট্রেশন বলো, অ্যালকাইলেশন বলো, অ্যাসাইলেশন বলো, হ্যাঁ হ্যালোজিনেশন বলো, সবার ক্ষেত্রে প্রথমে হচ্ছে ইলেকট্রোফাইল তৈরি হবে, দ্বিতীয় ধাপে হচ্ছে বেনজিনে ইলেকট্রোফাইলটা সংযোজন হবে, আর 3 নাম্বার স্টেপের নামটা হচ্ছে সেখানে প্রোটন কি হবে? অপসারণ হবে। ওকে? আচ্ছা, নেক্সট আসি আমরা 4 নাম্বারটা, বলছে কি পিক্রিক অ্যাসিডের গাঠনিক সংকেত লিখো, ফেনল থেকে বেনজিন তৈরির পরীক্ষাটি লিখো। তাহলে খুবই সহজ কিন্তু ভাই। পিক্রিক অ্যাসিড আমাদের সংকেতটা দেখতে কেমন ছিল? 2,4,6 ট্রাইনাইট্রোফেনল, তাই না? এই যে দেখতে হচ্ছে এরকম। এই হচ্ছে আমাদের ফেনল, তার 2 নাম্বার হাতে, 4 নাম্বার হাতে, আর 6 নাম্বার হাতে কি থাকবে? নাইট্রো গ্রুপ হচ্ছে এখানে আমাদের থাকবে। 2,4,6 ট্রাইনাইট্রোফেনল, 2,4,6 ট্রাই নাইট্রোফেনল, বা যেটাকে হচ্ছে আমরা সংক্ষেপে কি বলি? TNP, বা যেটাকে বাণিজ্যিক ভাবে কি বলা হয়? পিক্রিক অ্যাসিডও বলা হয়। আচ্ছা, নাম্বার বি তে আসি। বলছে কি ফেনল থেকে বেনজিন তৈরি বিক্রিয়াটি লিখো। খুবই সহজ। কি করবা? এখানে বিজারণ ঘটাবা। এই যে ফেনল ধরো যে OH, তার সাথে কি করবা? তুমি সুন্দর মতো হচ্ছে জিঙ্কের গুঁড়া দিয়ে দিবা। আর জিঙ্কের কাজ কি? তোমাদের অলরেডি বলছি যে অক্সিজেন চুরি করে নিয়ে যাও। তাহলে জিঙ্ক অক্সাইড তৈরি হবে, আর বেনজিনের ওই হাতটা হচ্ছে কে যুক্ত হয়ে থাকবে? হাইড্রোজেন যুক্ত হয়ে থাকবে। তাহলে হাইড্রোজেন যুক্ত হয়ে থাকা মানে কি? এটা কি আসলে কি তৈরি হলো ভাইয়া? বেনজিন তৈরি হলো কিন্তু। তাহলে ফেনল থেকে আমরা কি পেলাম? ফেনল থেকে হচ্ছে আমরা বেনজিনটা কিন্তু ইজিলি পেয়ে গেলাম। এবং জাস্ট হচ্ছে এখানে কি করবো? জাস্ট খালি কক্ষ তাপমাত্রা হচ্ছে একটু হিট দিব, তাহলেই হয়ে যাবে বিক্রিয়াটা। ওকে? তো এটা হচ্ছে আমাদের সেই কি ফেনল থেকে বেনজিন তৈরি করার প্রসেস। আচ্ছা, তো এই ছিল হচ্ছে আমাদের ভাইয়া কেমিস্ট্রি পার্টটুকু। তো এবার চলো হচ্ছে আমরা একটু বায়োলজি পার্ট যেটুকু আছে সেখানে হচ্ছে MCQ এবং রিটেনের যে প্রশ্নগুলো আছে সেগুলো হচ্ছে একটু দেখে আসি। MCQ তে হচ্ছে প্রথমে যে প্রশ্নটা আছে যে আমাদের ইনসুলিন অগ্নাশয়ের কোন কোষ থেকে নিঃসৃত হয়? তো ইনসুলিন কিন্তু হচ্ছে আমাদের অগ্নাশয়ের বিটা কোষ থেকে, মানে বিটা সেল থেকে হচ্ছে আমাদের নিঃসৃত হয়। এটা কিন্তু সবাই তোমরা জানো। ওকে? নাম্বার 2 তে যদি আসি, মাস্টার ব্লুপ্রিন্ট বলা হয় কোনটিকে? মাস্টার ব্লুপ্রিন্ট বলা হয়, মাস্টার মানে তো একদম ওস্তাদ, বুঝতেই পারতেছো। ব্লুপ্রিন্ট মানে কি? একটা নীল নকশা। তোমরা যখন অনেকে হচ্ছে পড়েছো যে নীল নকশা বলতে বোঝায় আসলে কি? যুদ্ধের ময়দানে রণক্ষেত্রে হচ্ছে দেখবা যে সেনাবাহিনীর যেই যিনি যারা থাকে আর কি একদম ঊর্ধ্বতন কর্মকর্তা, তারা কি করে? একটা ছক, মানে ছক কষে। ছক কষা মানে কি? একটা ছক আঁকে যে আমরা এইভাবে এইভাবে করে হচ্ছে অ্যাটাক করব। ঠিক একই রকম ভাবে আমাদের একটা সেল,
সেই সেলটা কিভাবে কি কাজ করবে, বা আমরা দেখতে কেমন, আমাদের বহিঃপ্রকাশগুলো দেখতে কেমন, সে সবগুলো কিন্তু একটা ছাপ আছে, তাই না? যেমন হচ্ছে একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় পৃথিবীতে, তখন ওদের দেখেই কিন্তু আমরা বলি যে এই হচ্ছে নানির মতো হয়েছে, এই মার মতো হয়েছে। তার মানে কি, মার চেহারার মধ্যে এমন একটা ছাপ আছে যে ছাপটা হচ্ছে সন্তানের মধ্যে দেখা যাচ্ছে, এরকম না? তো ওই ছাপগুলা কার মধ্যে থাকে? জিনোমের মধ্যে থাকে। ওকে, এই জন্য বলা হয় কি এটাকে মাস্টার ব্লু প্রিন্ট। ঠিক আছে, যেই জিনোম টু জিনোম ওয়াইজ কি হয়, যেমন হচ্ছে দেখবা যে একই ফ্যামিলির ছেলে মেয়েদের যারা হয় পরবর্তী জেনারেশন, তাদের দেখবা যে চেহারার মধ্যে কি থাকে, অনেক মিল থাকে। ওকে, তো এই জন্য বলা হয় যে মাস্টার ব্লুপ্রিন্ট। এছাড়াও আমাদের যে শারীরবৃত্তীয় যে কাজগুলো হয়ে থাকে সেলের মধ্যে, সেগুলো কিন্তু বেশিরভাগই হয়ে থাকে কার জন্য? আসলে আমাদের এই জিনোমের মধ্যে। কারণ জিনোমের মধ্যে হচ্ছে আমাদের ইনফরমেশন এনকোডেড থাকে, যেটা হচ্ছে আমাদের হেল্প করে একটা সেলের মধ্যে কি রকম কাজ এখানে হবে। আচ্ছা, নাম্বার 3 তে যদি আসি, নিচের কোনটি স্পেসিফিক প্রতিরক্ষা ব্যবস্থা? স্পেসিফিক কথাটা মানে কি, খুবই নির্দিষ্ট ভাবে। ওকে, খুবই নির্দিষ্ট ভাবে। ওকে, তো এই নির্দিষ্ট ভাবে কে কাজ করে থাকে? আমাদের থার্ড লাইন অফ ডিফেন্স। মানে আমাদের ডিফেন্সের যে প্রথম লেয়ার, দ্বিতীয় লেয়ার হচ্ছে খুবই নন স্পেসিফিক্যালি হচ্ছে কাজ করে। মানে ধরো সব যে কোনো রকমের যে রোগ জীবাণু আসলে হচ্ছে তারা কাজ করবে, কিন্তু তৃতীয় প্রতিরক্ষা স্তর যেটা আছে বা থার্ড লাইন অফ ডিফেন্স যেটা আছে, তারা কি করে? খুবই স্পেসিফিকলি কাজ করে। যেমন হচ্ছে ধরো কলেরার যে জীবাণুটা, সেটা হচ্ছে কি আমাদের ধরো মানে পোলিও ভ্যাকসিনের যে ধরো অ্যান্টিবডি আছে, সেটা হচ্ছে আমাদের কি কলেরার জীবাণুর উপর কোন রকম কাজ করবে না। বরঞ্চ যদি আমাদের বডির মধ্যে যদি পোলিও ভাইরাস ঢুকে, তখন হচ্ছে পোলিও যে ভ্যাকসিন আমাদেরকে দেওয়া হয়েছিল, মানে সেটার জন্য যে অ্যান্টিবডি তৈরি হয়েছিল, সেই অ্যান্টিবডি গুলো হচ্ছে গিয়ে আমাদের কাজ করবে। মানে যেই ভাইরাস তার জন্য যেই সিস্টেম, সেটা হচ্ছে কাজ করবে। তো খুব স্পেসিফিকলি কাজ করে কি আমাদের তৃতীয় প্রতিরক্ষা স্তর। তারপর যেমন 4 নম্বরটা প্রশ্ন কি আমাদের, নিচের কোনটি ইমিউনোগ্লোবুলিন হিস্টামিন ক্ষরণকে উদ্দীপ্ত করে প্রদাহ সারাকে? প্রদাহ মানে কিন্তু ইনফ্লামেশন। মানে আমাদের যত রকমের অ্যালার্জিক রিঅ্যাকশন গুলো আছে, সেখানে যে ইনফ্লামেশনটা হয়, তো সেখানে হচ্ছে আমাদের কোন অ্যান্টিবডিটা হচ্ছে সব থেকে বেশি নিষ্ক্রিয় মানে নিঃসৃত হয়, সেটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন ই। এবং যাদের মধ্যে দেখবা যে যাদের অ্যালার্জি হচ্ছে শরীরে অনেক বেশি থাকে, তোমাদের অনেকেরই মধ্যে কিন্তু দেখবা যে অ্যালার্জি বেশি। তো যাদের অ্যালার্জি বেশি, তাদের বডিতে কিন্তু নর্মালের তুলনায় ইমিউনোগ্লোবুলিন ই এর পরিমাণটা কি থাকে? অনেক বেশি পরিমাণে এখানে থাকে। ঠিক আছে, নাম্বার 5 এ যদি আসি, নিচের কোনটি নিষ্ক্রিয় ধরনের ভ্যাকসিন? নিষ্ক্রিয় ধরনের ভ্যাকসিন বলতে এখানে আসলে বোঝায় যে আমাদের কলেরা ভ্যাকসিন হচ্ছে খুবই নিষ্ক্রিয় রকমের একটা ভ্যাকসিন। যেমন হচ্ছে এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে যে নিষ্ক্রিয় ভ্যাকসিন হচ্ছে কোনগুলো, শক্তি হ্রাস ভ্যাকসিন কোনগুলো, টক্সোয়েট ভ্যাকসিন কোনগুলো, সার্বিনেট কোনগুলো, কনজুগেট ভ্যাকসিন এখানে কোনগুলো। ঠিক আছে, আচ্ছা। এরপর যেমন 6 নাম্বারটা কি আছে আমাদের, ভাইরাস আক্রান্ত বা ক্যান্সার কোষের ধ্বংসে। মানে এই যে ভাইরাস আক্রান্ত বা ক্যান্সার যে কোষগুলো আছে আমাদের বডির মধ্যে বা কোনো একটা অর্গানিজমের মধ্যে, তাদেরকে হচ্ছে কাজ করে থাকে কে? ন্যাচারাল কিলার সেল। হ্যাঁ, এদেরকে ধ্বংস করার জন্য কে কাজ করে? ন্যাচারাল কিলার সেল। ঠিক আছে, এটা হচ্ছে খুব ভালো মতো মাথায় রেখো আর কি। নাম্বার 7 যেটা আণবিক কাঁচি বা মলিকুলার সিজার বলা হয় কোনটাকে? রেস্ট্রিকশন এনজাইমকে। কারণ একটা ডিএনএ এর পার্টিকুলার একটা সাইটকে হচ্ছে সুন্দর মতো হচ্ছে কাটতে পারে কি আমাদের এই রেস্ট্রিকশন এনজাইম। এই রেস্ট্রিকশন এনজাইম দিয়ে হচ্ছে আমরা কাটি, দেন হচ্ছে ওই জায়গাটার মধ্যে হচ্ছে জিন অফ ইন্টারেস্ট হচ্ছে আমরা দিয়ে দেই। আর ওই পরবর্তীতে জোড়া লাগানোর জন্য যে এনজাইমটা আমরা কাজে লাগাই, সেটাকে আমরা বলে থাকি কি এনজাইম? লাইগেজ এনজাইম। তাহলে একটা দিয়ে কাটি, আরেকটা দিয়ে হচ্ছে জোড়া লাগে। এবং এই দুইটা এনজাইম যদি আমাদের না আবিষ্কার করা হইতো, তাহলে কিন্তু হচ্ছে আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বলতে কিন্তু দুনিয়াতে কিছু আসতো না। এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, যার মাধ্যমে হচ্ছে আমরা জিন এডিটিং করে থাকি। হ্যাঁ, এবং জিন এডিটিং করে যে আমরা এত দূর পর্যন্ত হচ্ছে অনেক কিছু এখন কিন্তু আগানো হচ্ছে বর্তমান ওয়ার্ল্ডে বায়োলজিক্যাল সায়েন্সের উপর। ঠিক আছে, তো দেখবা যে এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির সূচনাটা ঘটছিল আসলে এই লাইগেজ এনজাইম এবং রেস্ট্রিকশন এনজাইমের ইনভেনশনের মাধ্যমে। ঠিক আছে, নাম্বার 8 যেটা কি ক্যান্সার কোষ বৃদ্ধি ও ভাইরাসের বংশবৃদ্ধিতে বাধা দেয় কোনটি? সেটা হচ্ছে ইন্টারফেরন। এবং ইন্টারফেরন হচ্ছে খুবই স্পেসিফিক, যারা হচ্ছে আমাদের সংক্ষেপে এদেরকে আইএনএফ দ্বারা লেখা হয় আর কি, ইন্টারফেরনকে। তো এই ইন্টারফেরন গুলো কি করে থাকে আমাদের যত রকমের ক্যান্সার সেল গুলো আছে, তাদের যে সিগন্যাল বলো, তাদেরকে যে পার্টিকুল গুলা বলো, বা যে ক্যান্সারের যে মলিকুল গুলো যেগুলো আমাদের তৈরি হয়, সেগুলো সবকিছু ধ্বংস করে থাকে হচ্ছে আমাদের ইন্টারফেরন গুলো। বাকি যেগুলো আছে যেমন ইনসুলিন, ইনসুলিনের কাজ হচ্ছে আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলকে হচ্ছে ঠিক রাখা। হিউমিলিন হচ্ছে কি আমাদের সিনথেটিক ইনসুলিন, যেটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির প্রথম প্রোটিন। এই জন্য এটাকে আমরা বলে থাকি রিকম্বিনেন্ট প্রোটিন। মানে এই যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে প্রথম প্রথম যে প্রোটিনটা হচ্ছে আমরা তৈরি করি, সেটা হচ্ছে আমাদের বলে থাকি হিউমিলিন। ওকে, আর রেস্ট্রিকশন এনজাইম তো তোমাদেরকে একটু আগে বললাম, এটা হচ্ছে ডিএনএ এর একটা কোনো পার্টিকুলার সাইটকে হচ্ছে আমরা কাটি হচ্ছে এই রেস্ট্রিকশন এনজাইমটা দিয়ে। ওকে,
আচ্ছা, তো এবার হচ্ছে তোমাদের কিছু খুবই শর্ট কিছু রিটেন প্রশ্ন হচ্ছে তোমাদেরকে সলভ করাই। বেশি কিছু না, খুবই কম। যেমন হচ্ছে আমাদের এরকম একটা প্রশ্ন আসছিল, যেহেতু সংজ্ঞাগুলো হচ্ছে একদম বইয়ের মতো করে। তো এখানে লিখতে বলছি কি যে রেস্ট্রিকশন এনজাইম কি, আর এটা হচ্ছে টটিপটেন্সি কি। রেস্ট্রিকশন এনজাইম তো তোমাদেরকে অলরেডি বললাম যে এই এনজাইম হচ্ছে এমন একটা এনজাইম যারা কি করে থাকে, কোন একটা নির্দিষ্ট ডিএনএ অণু, ধরো এটা যদি আমাদের ডিএনএ অণু হয়, এটাকে সিঙ্গেল স্ট্র্যান্ড ভাইবো না, এটাকে মোটামুটি হচ্ছে ডাবল স্ট্র্যান্ড হচ্ছে ভাবার চিন্তা করো আর কি। যদি আমার সুন্দর মতো হচ্ছে আঁকা হয় নাই, ডিএনএ গুলো হচ্ছে আরো সুন্দর হয়। তো এই রেস্ট্রিকশন এনজাইম কি করে, কোন একটা পার্টিকুলার সাইট, ধরো এই সাইটটাকে সে হচ্ছে চিনে। হ্যাঁ, ধরো এখন এই সাইটটা কি, এটা হচ্ছে হইতে পারে 6 বেস পেয়ারের একটা সাইট, 6 বিপি, 6 থেকে 10 বেস পেয়ার। বেস পেয়ার তো বুঝো আশা করি, যে এটিজিসি যে বেস পেয়ার, সেই বেস পেয়ারকে চিনে সে জায়গাটা কি করে, সে এটা হচ্ছে কাট ডাউন করে ফেলে। তো কাট ডাউন করলে পরবর্তীতে সেখানে আমরা বাকিটা হচ্ছে আমরা জিনোম এডিটিং করে থাকি, ওই যেটা দিয়ে হচ্ছে আমরা কাটি সেটাকে আমরা বলে থাকি রেস্ট্রিকশন এনজাইম। টটিপটেন্সি কি, টটিপটেন্সি হচ্ছে কোন একটা একটা পূর্ণাঙ্গ যে উদ্ভিদ, হ্যাঁ মানে একটা আহ, আহ, মানে যদি একটা বলি যে ধরো একটা প্ল্যান্ট সেল, মানে যে কোনো একটা প্ল্যান্ট সেল, যেই প্ল্যান্ট সেলের হচ্ছে একটা ক্যাপাবিলিটি থাকে বা একটা অ্যাবিলিটি থাকে, সে পুরোপুরি ভাবে কি করবে, একটা প্ল্যান্টে হচ্ছে কনভার্ট করবে। মানে একটা হোল প্ল্যান্ট হচ্ছে সে নিজেকে কনভার্ট করবে। তো এই যে তার যে একটা ক্ষমতা আছে, এই ক্ষমতাটাকে আমরা বলে থাকি টটিপটেন্সি। মানে হচ্ছে যে একটা সজীব উদ্ভিদ কোষের একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ কোষে পরিণত হওয়ার যে ক্ষমতা, সেটাকে আমরা বলে থাকি টটিপটেন্সি। ওকে, আচ্ছা। তারপর যেমন হচ্ছে কি বলছে এখানে, স্টেরাইল ইনসেক্ট টেকনিক। এই টেকনিকটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের কি কোন একটা ক্ষতিকারক যে পতঙ্গ গুলো থাকে, ইনসেক্ট মানে তো জানো যে পতঙ্গ, ক্ষতিকারক যে পতঙ্গ গুলো থাকে সেগুলোকে হচ্ছে আমরা নিধন করতে পারি এই উপায়ে। ক্ষতিকারক ক্ষতিকারক পতঙ্গ পতঙ্গ নিয়ন্ত্রণ পদ্ধতি আমরা বলে থাকি, নিয়ন্ত্রণ পদ্ধতি। ওকে, এখন কথা হচ্ছে যে ভাইয়া, এই যে আমরা মশা মাছি যেগুলো মারা শুরু করি আর কি, এগুলো তো ভাই মেরে লাভ নাই, তাই না? এদের মেরে লাভ নেই। তো আমরা কি করব দেখো, তুমি যদি ধরো একটা মানে তোমার এলাকার মধ্যে যত রকমের ক্ষতিকারক পতঙ্গ আছে, এদেরকে তুমি যদি একটা একটা করে ধরে ধরে মারতে থাকো, লাভ হবে? কারণ এদের কি হয়, এদের রিপ্রোডাকশন সিস্টেম কিন্তু অনেক বেশি মানে ফাস্টার। মানে এটা বলতে ভাই কি বুঝাইছি, যেমন মশা মশা ডেইলি ডেইলি হচ্ছে কি করে, তাদের হচ্ছে সেক্সুয়াল যে রিপ্রোডাকশন গুলো হয়ে থাকে সেগুলো কিন্তু করে থাকে। তো তুমি কয়টা মশারে মারবা? এই জন্য যেটা করা হয় যে ওদের জনন প্রক্রিয়াকে মধ্যে হচ্ছে আমরা একটু বাধা দিয়ে দিব। সেটা কি, এই জন্য স্টেরাইল। স্টেরাইল মানে হচ্ছে কি, তাদেরকে এমন কিছু টেকনিক অ্যাপ্লাই করব ইনসেক্ট গুলোর মধ্যে, এতে করে কি হবে, তাদের যে এই যে রিপ্রোডিউসিবিলিটি মানে রিপ্রোডাকশন যে সিস্টেম, এটা হচ্ছে কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো এরা বাইচা থাকলে কি হবে না, এটা হচ্ছে বংশ বিস্তার হচ্ছে করতে পারবে না। মানে হচ্ছে মশকি দেহে হচ্ছে কোনো ডিম্বাণু সৃষ্টি হবে না, ডিম্বাণু সৃষ্টি না হলে সেখান থেকে পরবর্তী নেক্সট জেনারেশনে কোনো মশা হচ্ছে আসবে না। বুঝে গেছে? এটা হচ্ছে কি একদম হচ্ছে ওই যে আমরা বলি না যে সাপও মরলো লাঠিও ভাঙলো না, এরকম একটা ব্যাপার, যে আমরা একদম পুরোপুরি ভাবে কি করে ফেলতে পারলাম, আমাদের ক্ষতিকারক পতঙ্গ গুলাকে নিয়ন্ত্রণে আনতে পারলাম। এটাকে হচ্ছে আমরা বলে থাকি স্টেরাইল ইনসেক্ট টেকনিক। ওকে, পরবর্তী যে টার্মিনোলজিটা আছে সেটা হচ্ছে আমাদের কি, টিস্যু কালচার। টিস্যু কালচার মানে হচ্ছে কি, কোন একটা টিস্যুর দলাকে নিব, দলা। সেই টিস্যুর দলাকে আমরা হচ্ছে ইংরেজি টার্মে বা হচ্ছে ভালো বায়োলজিক্যাল টার্মে কি বলে থাকি, ক্যালাস বলে থাকি, তাই না? ক্যালাস অনেকগুলো একসাথে হচ্ছে গুচ্ছ আকারে যেটা থাকে, এই ক্যালাস থেকে হচ্ছে আমরা পরবর্তীতে যদি কোনো একটা পূর্ণাঙ্গ কোনো কিছু একটা উদ্ভিদ বলো বা কোনো একটা অর্গান বলো, সেগুলো যদি আমরা তৈরি করতে চাই, তাহলে সেটাকে আমরা বলে থাকি কি, টিস্যু কালচার। বর্তমানে তোমাদের বইতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি, যে নর্মালি একটা টিস্যু থেকে হচ্ছে কোন একটা মানে প্ল্যান্ট টিস্যু থেকে হচ্ছে একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি করা, এটা হচ্ছে বলা হয়েছে। কিন্তু বর্তমানে হচ্ছে কিন্তু টিস্যু কালচার দিয়ে কিন্তু হচ্ছে অন্যান্য হচ্ছে যে এনিমেল সেল গুলো কিন্তু হচ্ছে ডেভেলপ করা হচ্ছে। ওকে, এটা হচ্ছে এখনো যদি হচ্ছে রিসার্চ অনগোয়িং আছে, এখনো পুরোপুরি ভাবে হচ্ছে সাফল্য আসে নাই, কিন্তু প্ল্যান্টের ক্ষেত্রে হচ্ছে এটা সাফল্যটা হচ্ছে ভালো মতোই আসছে। এই জন্য আমরা কি করে থাকি, কোন একটা পার্টিকুলার প্ল্যান্টের, যে প্ল্যান্টটা ধরো হচ্ছে অনেক বেশি ভালো ফসল দিচ্ছে, বা ধরো হচ্ছে যেই প্ল্যান্ট হচ্ছে অনেক বেশি বিলুপ্ত প্রায়, যেটাকে বাঁচিয়ে রাখা দরকার, সেই সকল প্ল্যান্ট থেকে কি করি আমরা কিছু পরিমাণ হচ্ছে টিস্যু কালেক্ট করে নিয়ে আসি। সেটা হইতে পারে পাতা থেকে, সেটা হইতে পারে কাণ্ড থেকে, সেটা পরে হইতে পারে গোড়া থেকে, কিছু থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে সেটা হচ্ছে উপযুক্ত পরিবেশে হচ্ছে আমরা তাকে ক্যালাসে কনভার্ট করে দেন হচ্ছে আমরা তাকে গ্রো করলাম, এবং সেখান থেকে কি হবে, আমাদের ছোট্ট একটা উদ্ভিদ তৈরি হবে। এবং এই উদ্ভিদটা পরে হচ্ছে লাগাইলে এটা হচ্ছে কি হবে, বিশাল বড় একটা বৃক্ষে কনভার্ট হবে। ওকে, এই হচ্ছে আমাদের সেই টিস্যু কালচারের মেইন থিম। তো এগুলো ছিল হচ্ছে ভাই তোমাদের আজকের আমার পক্ষ থেকে হচ্ছে কেমিস্ট্রি এবং বায়োলজি পার্টটুকু।
তো তোমাদের জন্য হচ্ছে অনেক অনেক শুভকামনা রইলো, যাদের হচ্ছে আজকে রেজাল্ট চলে আসছে, যাদের আহ, আশানুরূপ হচ্ছে রেজাল্ট আসছে, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, মানে ভাইয়ের পক্ষ থেকে, যে ঠিক আছে একটা হচ্ছে গেইন করছো তোমরা, অভিনন্দন তোমাদের। আর যারা হচ্ছে আশানুরূপ হচ্ছে রেজাল্ট আসে নাই, তারা হচ্ছে গিয়ে এখনই সময় ভাইয়া একটু পড়াশোনা করে হচ্ছে নিজেকে হচ্ছে প্রস্তুত করো ভাইয়া। কারণ হচ্ছে তোমাদের কিন্তু এখন যেহেতু দেখতেই পাচ্ছ এবছর কিন্তু কম্পিটিশন অনেক বেশি হবে, অনেক বেশি। তো সেই জায়গায় টিকে থাকতে হলে হচ্ছে, যেহেতু রেজাল্ট খারাপ হয়েছে, এটা দিয়ে যদি আরো মন খারাপ করে ফেলো, তাহলে কিন্তু পড়ালেখা আর হচ্ছে আগাইলো না আর কি। মানে একে তো হচ্ছে রেজাল্ট, ধরো যাদের হচ্ছে আশানুরূপ আসে নাই, তারা হচ্ছে অলরেডি অনেকে হয়তো বা মন খারাপ করে আছে, কিন্তু তাদেরকে বলবো ভাই, যদি মন খারাপ করে বসে থাকি তাহলে কিন্তু আরো বেশি পিছিয়ে পড়লাম। বরঞ্চ কি করতে হবে, আমাকে হচ্ছে আরো বেশি পড়তে হবে, যাতে হচ্ছে আমি পরীক্ষায় ভালো কোনো একটা রেজাল্ট নিয়ে আসতে পারি। ঠিক আছে? কারণ এবার কিন্তু কম্পিটিশন অনেক বেশি, পড়তে হবে ভাইয়া। তো সবার জন্য অনেক শুভকামনা রইলো সামনের জন্য। তো আজকে আমার পক্ষ থেকে এতটুকুই। ইনশাল্লাহ পরবর্তী সলভ ক্লাসে সবার সাথে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, তো চলো আমরা একটুখানি শুরু করি। যে আজকে হচ্ছে আমাদের ভাইয়া ফিজিক্স আর কেমিস্ট্রি পার্টটা তোমাদেরকে দেখাইলো, ঠিক আছে? তো এখন হচ্ছে আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের ম্যাথের পার্টটাতে। তো ম্যাথের পার্টের শুরুতে আছে হচ্ছে আমাদের রিটেন পার্টটা দিয়ে একটুখানি চলে যাই। তোমাদের গতদিন এরকম একটা প্রশ্ন আসছে যে কোনো একটা প্রতিষ্ঠানে চাকরির জন্য 3টি পদে একজন প্রার্থী আবেদন করে, 3টা পদে আবেদন করছে। তো ওই প্রার্থী সহ প্রথম মানে মনে করো এ পদ, তারপর কি দ্বিতীয় মানে মনে করো বি পদ, আর তৃতীয় মানে মনে করো সি পদে মোট প্রার্থীর সংখ্যা হচ্ছে 3, 4 এবং 5। তো যেহেতু কিছু বলা নেই, তাহলে আমরা ধরে নিব যে প্রত্যেকটা প্রার্থীর মানে কি বলতো চাকরি পাওয়ার সম্ভাবনা সমান। তাহলে প্রথম পদে যেহেতু 3জন প্রার্থী আছে, তাহলে আলটিমেটলি প্রথম পদে ওই প্রার্থীর চাকরি পাওয়ার সম্ভাবনা হচ্ছে 1/3। দ্বিতীয় পদে যেহেতু তোমার 4জন প্রার্থী আছে, তাহলে দ্বিতীয় পদে ওই প্রার্থীর চাকরি পাওয়ার সম্ভাবনা হচ্ছে 1/4। তৃতীয় পদে যেহেতু 5জন প্রার্থী আছে, তাহলে ওই পদে আমার প্রার্থীর সম্ভাবনা হচ্ছে 1/5। যেহেতু আমার কিছু বলা নেই, তাহলে কোয়েশ্চেন অনুসারে কি প্রত্যেকটা পদে প্রার্থীর চাকরি পাওয়ার সম্ভাবনা হচ্ছে সমান। তার মানে যেহেতু এখানে 3জন আছে, তাহলে আমার একজনের চাকরি পাওয়ার সম্ভাবনা 1/3। আচ্ছা, এখানে 4জন আছে দ্বিতীয়টাতে, তাহলে ওখানে চাকরি পাওয়ার সম্ভাবনা হচ্ছে 1/4। আর একটাতে 5জন আছে, তাহলে ওখানে চাকরি পাওয়ার সম্ভাবনা হচ্ছে তোমার 1/কত, 1/ হচ্ছে তোমার 5। আমাদেরকে কোয়েশ্চেন করছে যে ওই প্রার্থীর যে কোনো 2টি পদে, হ্যাঁ যে কোনো 2টা মানে স্পেসিফিক্যালি 2টা পদ চাইছে, এর চাকরি পাওয়ার সম্ভাবনা কত। তো স্পেসিফিক্যালি 2টা পদে যদি তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা বের করতে বলে, এটা দেখে মনে হচ্ছে খুবই সহজ, বাট একটু কমপ্লিকেশন আছে। তো আমি একটার জন্য আমরা ভেন চিত্র ড্র করতেছি। ভেন চিত্র থেকে জিনিসটা একটু ক্লিয়ারলি বোঝা যায়। তো আমরা একটু ভেন চিত্রটা আঁকানোর চেষ্টা করি। দেখো, তোমার প্রথম পদটা মনে করো এ পদটা, তার চাকরি পাওয়ার সম্ভাবনাটাকে আমরা এরকম গ্রিন কালারের একটা সার্কেল দিয়ে ড্র করতেছি। ওকে, তারপরে মনে করো বি পদে চাকরি পাওয়ার যে কেসটা, এটাকে আমরা এরকম একটা ব্লু কালারের আমার হচ্ছে একটা সার্কেল দিয়ে ড্র করলাম। আর আরেকটা হচ্ছে তোমার কোন পদে, আরেকটা হচ্ছে সি পদে চাকরিটা হচ্ছে আমরা মনে করো এরকম একটা পার্পল কালারের আমার একটা মানে ভেন ডায়াগ্রামের সার্কেল দিয়ে ড্র করলাম। এখন এটা হচ্ছে যে মাঝখানে যে পার্টটা আছে, আমাদের লাগবে কি 2টা পদে, মানে জাস্ট এতে হইতে হবে অথবা বিতে হইতে হবে, মানে এতে হইতে হবে এবং বিতে, অথবা বি সি অথবা সি এ। 3টাও হওয়া যাবে না, যে কোনো একটাও হওয়া যাবে না। তুমি যদি এই পার্টটা নিয়ে চিন্তা করো, আমাদের প্রথম যে জিনিসটা আছে এইখানে, এই পার্টের মধ্যে শুধুমাত্র কি আছে, এ আর বি তে চাকরি পাইছে, আর কোনোটাতে চাকরি পায়নি। এখানে কিন্তু আসা যাবে না। এখানে কেন আসা যাবে না? কারণ হচ্ছে এইখানে তোমার কিন্তু এ বি সি, এটা কি এই মাঝখানে যে পোর্শনটা, এটা হলো এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, মানে 3টা পদেই চাকরি পাইছে। সো 2টাকে হইতে হইলে আমাদের কিন্তু জাস্ট এই উপরের পোর্শনটা নিতে হবে। আবার এ আর সির মধ্যে যদি তুমি নিতে চাও, তাহলে এই পোর্শনটুকু আমাদেরকে নিতে হবে। আবার বি আর সি এর মধ্যে যদি তুমি শুধু চাকরির অংশটা কেসটা নিতে চাও, তাহলে কি তোমাকে শুধুমাত্র এই পোর্শনটুকু নিতে হবে। তো তার মানে আমাদেরকে এই যে কমন যে পার্টটা আছে, এই পার্টটার কথা চিন্তা করো। এইটুকু পার্ট হচ্ছে আমার এ ইন্টারসেকশন বি। এইটুকু পার্টটা কি আমার হচ্ছে এ ইন্টারসেকশন বি। তার থেকে এই যে মাঝখানের যে কমন পার্টটা আমাদের আছে না, এই কমন পার্টটা আমাদেরকে বাদ দিতে হবে। তাহলে আমরা যদি এ এবং বি তে চাকরি পাওয়ার সম্ভাবনা বের করতে চাই, তাহলে এটা কি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি থেকে আমাকে হচ্ছে যে কমন 3জনের কমন পার্টটা আমাদেরকে কি কি করতে হবে, বাদ দিতে হবে। আবার যদি তুমি চিন্তা করো, আমি হচ্ছে এই যে তোমার হচ্ছে এই পুরাটা নেই, এটা হলো এ ইন্টারসেকশন সি, তার থেকে আমাকে কি করতে হবে, ওই যে মাঝখানে গ্রিন কালারের কমন পার্টটা বাদ দিলে আমি কি এই যে লাল কালারের পার্টটা পাবো। তাহলে আলটিমেটলি এ আর সি এর জন্য কি করতে হবে, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন সি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি।
আবার খেয়াল করো, পরে এই যে বি আর সি এর পার্টটা তুমি যদি পুরোটা নাও তাহলে কিন্তু আমাদের হবে না, আমাদের এই মাঝখানের কমন পার্টটা বাদ দিলে জাস্ট উপরের লালের এই অংশটুকু আমরা কিন্তু পাবো। তাহলে এখানে কি হবে, বি আর সি এর মধ্যে যদি তুমি নিতে চাও যে বি আর সি তে সে চাকরি পাইছে, শুধু এই কেসটা কনসিডার করতে গেলে এই যে বি ইন্টারসেকশন সি থেকে আমাদেরকে তিনটারই কমন পার্টটা বাদ দিয়ে দিতে হবে, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তাহলে এখন দেখো যে কোনো দুইটা পদে চাকরি পাওয়ার প্রবাবিলিটি কি করে বের করবো, প্রবাবিলিটি অফ যে কোনো দুইটা পদে, যে কোনো দুইটি পদে চাকরি পাওয়ার প্রবাবিলিটি কি হবে বলতো, এই যে এইগুলাকে সবগুলাকে যোগ করে দিলে যেটা আসবে, যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি প্লাস প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন সি প্লাস প্রবাবিলিটি অফ সি ইন্টারসেকশন এ। আরেকটা কি বলতো, এ ইন্টারসেকশন সি, এটা লিখতে পারো যে এ ইন্টারসেকশন সি লিখছিলাম আগের বার, এটা লিখলাম। আর এই পার্টটা 3 বার বিয়োগ করতে হবে, ঠিক আছে? তাহলে এটা কি 3 প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তাহলে এইগুলা যেহেতু প্রত্যেকটা চক্রিতে চান্স পাওয়ার সম্ভাবনা হচ্ছে স্বাধীন ঘটনা, তাহলে আলটিমেটলি এখানে যেটা আসবে, এটা আসবে প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি, এ ইন্টারসেকশন বি বের করার জন্য। আবার প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন সি কি হবে, প্রবাবিলিটি অফ বি ইন্টু প্রবাবিলিটি অফ সি। প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন সি কি হবে, প্রবাবিলিটি অফ এ প্রবাবিলিটি অফ সি। তাহলে আলটিমেটলি আর এটা কি হবে, প্রবাবিলিটি অফ এ প্রবাবিলিটি অফ বি প্রবাবিলিটি অফ সি। এইগুলা করে সামনে একটা কি করতে হবে, 3 গুণ করে দিতে হবে। দেখো সবগুলোর মান আমরা বের করে রাখছি। প্রবাবিলিটি অফ এ হচ্ছে 1/3, প্রবাবিলিটি অফ বি হচ্ছে 1/4, আবার প্রবাবিলিটি অফ বি হচ্ছে 1/4, সি হচ্ছে 1/5, প্রবাবিলিটি অফ সি হচ্ছে এটা হলো এ হচ্ছে 1/3, এটা হচ্ছে 1/5 মাইনাস 3, প্রবাবিলিটি অফ এ হলো 1/3, এটা হলো 1/4, এটা হলো 1/5। এখন এই যোগ বিয়োগটা তোমরা করতে পারবা, যোগ বিয়োগ করে দেখবা রেজাল্ট আসছে হচ্ছে 3/20। এটাই হবে তোমার এক্সপেক্টেড রেজাল্ট। ওকে, এবার চলো পরেরটাতে যাই। 52টা তাসের প্যাকেট থেকে, দেখো 52টা তাসের প্যাকেট থেকে 2টা তাস উঠানো হলো, তাস দ্বয়ের একটা লাল ও একটা কালো হওয়ার সম্ভাবনা কত প্রথমটা, আর হচ্ছে কমপক্ষে একটা লাল হওয়ার সম্ভাবনা কত। প্রথম কেসটা আমরা দেখো দেখাচ্ছি যে আমার একটা লাল একটা কালো, তাহলে আমাদের টোটাল কয়টা আছে, টোটাল তাস আছে হচ্ছে আমাদের 52টা। তাহলে তার মধ্যে লাল তাস কয়টা আছে, লাল তাস আছে হচ্ছে আমার 26টা, এটা লাল কালার দিয়ে লিখি। লাল তাস আছে হচ্ছে কয়টা, লাল তাস আছে হচ্ছে আমার 26টা। আর কালো তাস আছে হচ্ছে কয়টা, কালো তাস আছে আমার হচ্ছে 26টা। ওকে, তাহলে এই 26টা থেকে কয়টা নিতে হবে, একটা নিতে হবে। আর এই নিচের 26টা থেকে কয়টা নিতে হবে, একটা নিতে হবে। তাহলে আলটিমেটলি প্রবাবিলিটি অফ লাল কি বলতো, একটা লাল একটা কালো এটা হওয়ার প্রবাবিলিটি কি, যে এই 26টা থেকে আমাকে একটা নিতে হবে, আর এই নিচের 26টা থেকে আমাকে একটা নিতে হবে। তাহলে এটা হবে কি বলতো 26C1 টাইমস কত, 26C1। আর টোটাল কার্ড আছে 52টা, তো 52টা থেকে কয়টা নিচ্ছ, 52টা থেকে 2টা তাস নিচ্ছ, তাহলে টোটাল হবে কি, নিচে হবে 52C2। এটা হিসাব করো, হিসাব করলে তোমাদের রেজাল্ট আসবে হচ্ছে 26/51। হিসাবটা আমি আর করে দেখাচ্ছি না, রেজাল্ট আসবে কি 26/51। আবার 2 নাম্বার কেসটা কি, 2 নাম্বার কেসটা হচ্ছে যে আমাদের কমপক্ষে একটা লাল। একটু খেয়াল করো, টোটাল টোটাল লাল শুধু একটা না, লাল টেক্কা। আচ্ছা, টোটাল কার্ড আমাদের কাছে কয়টা আছে, টোটাল আছে 52টা। ওকে, তারপরে চিন্তা করো তো লাল টেক্কা কয়টা আছে, লাল লাল টেক্কাকে লাল দিয়ে লিখি, লাল টেক্কা, তাই না, লাল টেক্কা মানে রেড এস। ওকে, লাল টেক্কা, তাহলে এইটা কয়টা আছে, লাল টেক্কা আছে 2টা। আর অন্যান্য কার্ড কয়টা আছে, অন্যান্য কার্ড আছে আমার হচ্ছে তাহলে 50টা, কারণ টোটাল তো 52টা ছিল। তাহলে লাল টেক্কা আছে 2টা, তাহলে অন্যান্য কার্ড আছে কি 50টা। তো তার মানে কি, তোমাকে কি করতে হবে, যে কমপক্ষে একটা লাল টেক্কা নিতে হবে। তার মানে কি, তার মানে তোমাকে হয় একটা লাল টেক্কা নিতে হবে অথবা 2টা নিতে হবে, 2টা লাল টেক্কাই নিতে হবে। তো তুমি যদি একটা লাল টেক্কা এখান থেকে নাও, সেই ক্ষেত্রে 50টা থেকেও তোমাকে একটা নিতে হবে, কারণ তুমি টোটাল 2টা কার্ড বোঝাচ্ছ। আর তুমি যদি তোমার হচ্ছে ইয়া করো, যে হচ্ছে তোমার আহ এইখান থেকে 2টা কার্ডই নাও, তাহলে 50টা থেকে তোমার একটা কার্ডও আর বাকি 50 থেকে তোমার উঠানো লাগবে না। তাহলে কি হয়েছে ব্যাপারটা, যে আমাকে এইখান থেকে লাল টেক্কা নিতে হবে 2টা, লাল টেক্কা আছে 2টা, আর অন্যান্য কার্ড আছে হচ্ছে 50টা। তাহলে তুমি যদি কমপক্ষে একটা নিতে চাচ্ছ, তার মানে হয় একটা নিবা না হয় 2টা নিবা। তার মানে একটা যদি তুমি এখান থেকে লাল টেক্কা নাও, তাহলে বাকি 50টা থেকে একটা যাবে। আর যদি 2টা লাল টেক্কাই নাও, তাহলে 50টা থেকে একটাও যাবে না। তাহলে প্রবাবিলিটি অফ লাল, কমপক্ষে একটা লাল টেক্কা, ঠিক আছে, কমপক্ষে একটা লাল টেক্কা, কমপক্ষে একটা লাল টেক্কা। এটা কিভাবে বের করবা, এটা তুমি বের করবো যে প্রবাবিলিটি অফ একটা লাল টেক্কা, একটা লাল টেক্কা, লাল টেক্কা, আর একটা কি প্রবাবিলিটি অফ 2টাই লাল টেক্কা, 2টাই লাল টেক্কা,
লাল টেক্কা, এইটা করতে হবে। তাহলে সেক্ষেত্রে দেখো প্রথমটা কেসে কি হবে, যে এই যে দুইটা লাল টেক্কা থেকে তুমি একটা নিচ্ছ, তাহলে 2C1, আর বাকি 50C1, ঠিক আছে, 50C1, আচ্ছা, ডিভাইডেড বাই 52C2। আর পরেরটার জন্য এই দুইটা থেকে তুমি কয়টা নিচ্ছ, দুইটাই নিচ্ছ, সো আলটিমেটলি হবে 2C2, আর এই বাকি 50টা থেকে তুমি কয়টা নিচ্ছ, শূন্যটা নিচ্ছ, এটা না লিখলেও হয় 50C0। ওকে, ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হবে তোমার হচ্ছে 52C2। তাহলে আলটিমেটলি রেজাল্ট কি আসবে, এটাও তোমার ক্যালকুলেশনটা একটু করে ফেলবা, করে ফেলে দেখবা যে রেজাল্ট আসছে 101 ডিভাইডেড বাই 1326। আশা করি তোমরা এতদিনে আমাদের সি এর ক্যালকুলেশন গুলো করতে পারো। সো আলটিমেটলি ক্যালকুলেশনের দিকে আমরা যাচ্ছি না। পরে খেয়াল করো, প্রথম, দ্বিতীয়, তৃতীয় মানিব্যাগে কিছু হাবিজাবি লেখা আছে, এরকম ভাবে পড়লে ঘুলাই ফেলবা। তাহলে আমরা একটা কাজ করি, আমরা একটা ফিগার টাইপের বা একটা ভিজুয়ালাইজেশন করার চেষ্টা করি। দেখো, ভিজুয়ালাইজেশন যদি আমরা করি, তাহলে মনে করো একটা প্রথম মানি ব্যাগ, এটা মনে করো দ্বিতীয় মানি ব্যাগ, এটা মনে করো কি আমাদের দ্বিতীয় মানি ব্যাগ, আর এটা মনে করো আমাদের হচ্ছে তৃতীয় মানি ব্যাগ, এটা হচ্ছে আমাদের তৃতীয় মানি ব্যাগ, ঠিক আছে। তাহলে এখন যদি এটা তৃতীয় মানি ব্যাগ হয়, তাহলে এখন কোশ্চেন দেখো, যে প্রথম মানি ব্যাগে দুইটা আছে কি 10 টাকার নোট, একটা আছে কি 20 টাকার নোট। তাহলে 10 টাকার নোট আছে কয়টা, দুইটা, আর 20 টাকার নোট কয়টা আছে, একটা। তাহলে টোটাল কয়টা আছে, টোটাল আছে তিনটা। ফাইন। দ্বিতীয় মানিব্যাগে তিনটা আছে 10 টাকার নোট, একটা আছে 20 টাকার নোট। তাহলে 10 টাকার নোট কয়টা আছে, তিনটা, 20 টাকার নোট কয়টা আছে, একটা। তাহলে টোটাল কয়টা আছে, টোটাল আছে তোমার হচ্ছে চারটা। তারপরে তারপরে 10 টাকার নোট তৃতীয় মানিব্যাগে কয়টা আছে, একটা, আচ্ছা, আর 20 টাকার নোট আছে একটা, তাহলে 20 টাকার নোট আছে কয়টা, একটা। তাহলে টোটাল আছে কয়টা, তিনটা। তাহলে এই যে জিনিসটাকে আমরা ভিজুয়ালাইজ করে ফেললাম। এখন কোশ্চেনটা হচ্ছে, দেখো, দৈব চয়নে একটা মানি ব্যাগ নিয়ে তা থেকে একটা নোট নিয়ে দেখা গেল সেটি 20 টাকার নোট, তাহলে সেটা দ্বিতীয় মানি ব্যাগ থেকে আসার সম্ভাবনা কত, সেই শর্তাধীন সম্ভাবনার কাহিনী। যে আমাদের দেখো তো, আমরা শিওর যে এটা 20 টাকার নোট, শিওর যে এটা কি 20 টাকার নোট, তাহলে কোশ্চেনটা হচ্ছে এটা দ্বিতীয় মানি ব্যাগ থেকে আসে তার সম্ভাবনা কত। এটাকে আমরা বলছিলাম হচ্ছে তোমার দেখো, আমাদের এরকম বায়াসের সূত্র বলে যে আমরা আগে দেখতেছি যে রেজাল্ট আমার হাতে আছে 20 টাকা, তারপরে আমি পিছে ফিরে তাকায় দেখতেছি যে এটা কই থেকে আসছে, এটা হলো বায়াসের সূত্র। আগে আমার কাছে একটা রেজাল্ট আছে, তারপর পিছে তাকায় দেখে যদি দেখি যে হচ্ছে কি বলতো এটা কই থেকে আসছে, এটাকে আমরা বলছি বায়াসের সূত্র। মানে আমি দেখলাম যে এইখানে আমার রেজাল্টটা হচ্ছে, আমি দেখলাম 20 টাকা নোট আছে, তাহলে সেটা দ্বিতীয়টা থেকে আসার সম্ভাবনা কত, মানে এটা নিচে কি আসে, নিচে যেটা থাকে এটা হচ্ছে শিওর কি আছে আমার হাতে, এটা হচ্ছে কি আমার হাতে শিওর কি আছে, এটা হলো আমার নিচে থাকে, আর আরেকটা হলো উপরেরটা হলো সম্ভাবনা। তো শর্তাধীন সম্ভাবনার সূত্র কি, যে উপরে হবে কি 2 * 20 আর নিচে হবে প্রবাবিলিটি অফ 20। তাহলে এখন চিন্তা করো তো, যে আমরা এভাবে চিন্তা করতে পারি যে প্রবাবিলিটি অফ 2 * 20 উপরে গেল, আর টোটাল কত ভাবে 20 টাকার নোট আসতে পারে, টোটাল কত ভাবে 20 টাকার নোট আসতে পারে। তুমি যদি প্রথম মানি ব্যাগ সিলেক্ট করো সেখান থেকে 20 টাকার নোট আসতে পারে, তুমি যদি দ্বিতীয় মানি ব্যাগ সিলেক্ট করো সেখান থেকে 20 টাকার নোট আসতে পারে, তুমি যদি তৃতীয় মানি ব্যাগ সিলেক্ট করো সেখান থেকে 20 টাকার নোট আসতে পারে। এই তিন ভাবে 20 টাকার নোট আসতে পারে। তাহলে টোটাল 20 টাকার নোট আসার সম্ভাবনা হচ্ছে এই তিন রকম। আমি যদি প্রথম মানি ব্যাগ সিলেক্ট করি সেখান থেকে 20 টাকার নোট আসতে পারে, আমি যদি দ্বিতীয় মানি ব্যাগ সিলেক্ট করি সেখান থেকে 20 টাকার নোট আসতে পারে, এবং তৃতীয় মানি ব্যাগ সিলেক্ট করলে তার থেকে 20 টাকার নোট আসতে পারে। তাহলে উপরে যাবে কি, দেখো, উপরে যাবে দেখো দ্বিতীয় মানি ব্যাগ সিলেক্ট করার সম্ভাবনা এবং সেখান থেকে 20 টাকার নোট আসার সম্ভাবনা। তো যেহেতু তিনটা মানি ব্যাগ আছে, প্রত্যেকটা গ্রহণ মানে সিলেক্ট করার সম্ভাবনা হচ্ছে 1/3, কারণ তিনটা যেহেতু আছে, যেহেতু আমরা দৈব চয়নে নিছি, তাহলে প্রত্যেকটা মানি ব্যাগ সিলেক্ট করার সম্ভাবনা হচ্ছে 1/3। তাহলে দ্বিতীয় মানি ব্যাগ সিলেক্ট করার সম্ভাবনা হচ্ছে 1/3, এবং সেখানে 20 টাকা আছে একটা, আর টোটাল আছে চারটা, তাহলে সেখান থেকে 20 টাকা আসার সম্ভাবনা হচ্ছে 1/4। আবার খেয়াল করো, প্রথম মানি ব্যাগ সিলেক্ট করার সম্ভাবনা হচ্ছে 1/3, এবং সেখানে 20 টাকা আছে একটা, টোটাল আছে তিনটা, তাহলে সেখান থেকে আসার সম্ভাবনা হচ্ছে 1/3। আচ্ছা, আবার পরেরটা হচ্ছে এই উপরে যেটা লিখছে ওইটাই, যে দ্বিতীয় মানি ব্যাগ সিলেক্ট করার সম্ভাবনা 1/3, এবং সেখান থেকে 20 টাকা আসার সম্ভাবনা হচ্ছে 1/4, তাহলে 1/4। আবার দেখো, তৃতীয় মানি ব্যাগ সিলেক্ট করার সম্ভাবনা হচ্ছে 1/3, এবং সেখান থেকে 20 টাকার সমস্যা একটা, এবং টোটাল আছে দুইটা, সরি, টোটাল আছে দুইটা, এবং সেখান থেকে তোমার হচ্ছে ইয়া আসার সম্ভাবনা, তোমার হচ্ছে 20 টাকা নোট আসার সম্ভাবনা হচ্ছে তোমার হাফ। এই ক্যালকুলেশনটা যদি তুমি করে ফেলো, তাহলে দেখবা যে রেজাল্ট আসবে হচ্ছে তোমার কত, 3/13। তাহলে এই 3/13 উইল বি ইয়োর রাইট আনসার। দেন লেটস গো টু দ্য নেক্সট কোয়েশ্চেন। কোন একটা ব্যাটসম্যান পরপর তিনটা ম্যাচে 60, 70 এবং 80 রান করে, ঠিক আছে, তিনটা ম্যাচে 60, 70 এবং কি করে 80 রান করে, তার রানের বিভেদাঙ্ক কত, মানে কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স এর মানটা কত, এটা জিজ্ঞাসা করছে। তো প্রথম কাজ হচ্ছে তোমার, তুমি কি বের করবা, তুমি প্রথম কাজ হচ্ছে গড় বের করবা, কারণ কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স এর সূত্র কি, সিগমা ডিভাইডেড বাই এক্স বার
ইন্টু কত 100%, ঠিক আছে 100%। তাহলে এক্স বারটা প্রথমে বের করো, গড় বের করো। তাহলে গড়ের মানটা কত 60 প্লাস 70 প্লাস কত 80 ডিভাইডেড বাই কত 3, রেজাল্ট আসলো কত 70। তাহলে গড় আসলো আমাদের হচ্ছে 70। ওকে, এবার চলো আমরা এই যে ইয়াটা বের করে ফেলি, সিগমার মানটা বের করে ফেলি। তাহলে দেখো সিগমার মানটা কিরকম ভাবে বের করে, তোমাদের কি মনে আছে? সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন, তাকে আবার রুট করতে হয়, তাই না? তাহলে আমাদের দেখো এই যে একটা হলো 60, তাহলে 60 মাইনাস 70 স্কোয়ার প্লাস কত, প্লাস হচ্ছে 70 মাইনাস 70 স্কোয়ার, ঠিক আছে। আবার কি বলতো 80 মাইনাস 70 স্কোয়ার। এই যে আমাদের হচ্ছে প্রত্যেকটা থেকে গড়টা বিয়োগ করে বর্গ করলাম এবং কয়টা নিলাম, 3টা নিলাম। তাকে আবার কি করতে হবে, তাকে আবার রুট করতে হবে। তাহলে দেখো এইটা তো 0 হয়ে যাচ্ছে, তাহলে এখানে থাকতেছে 10 স্কোয়ার মানে 100, এখানে থাকতেছে 100, তাহলে রুট ওভার 200 ডিভাইডেড বাই 3। তাহলে এই মানটা যদি তুমি এখানে বসায় দাও, রুট ওভার 200 বাই কত আসতেছে 3, রুট ওভার 200 বাই 3, আর নিচে আসতেছে এক্স বারের ভ্যালু কত, এক্স বারের ভ্যালু হচ্ছে 70 ইন্টু কত, ইন্টু আসতেছে 100%। তাহলে এটা করলে যেটা আসবে সেটা হবে তোমার 11.66%। ওকে, তাহলে এটা হবে তোমার হচ্ছে এক্সপেক্টেড আনসার। ওকে, তাহলে এই ছিল আমাদের রিটেন পার্টটা। তাহলে চলো এখন আমরা এমসিকিউ পার্টে চলে যাই। তোমাদের এমসিকিউ পার্টে অনেকগুলো এমসিকিউ আসছে। তার মধ্যে প্রথম হচ্ছে এটা যে 4টি মুদ্রা 2টি ছক্কা একত্রে নিক্ষেপ করলে মোট নমুনা বিন্দুর সংখ্যা কত? তুমি চিন্তা করতে পারো যে আমি একটা কয়েন নিক্ষেপ করতেছি, জাস্ট সিম্পলি চিন্তা করো একটা কয়েন, তারতে কি আছে, তার মধ্যে একটা হেড আসতে পারে, সেখান থেকে একটা কি আসতে পারে, একটা টেইল আসতে পারে, তাই না? তাহলে আমার প্রবাবিলিটি হচ্ছে কয়টা, মানে প্রবাবিলিটি না, ইভেন্ট হচ্ছে কয়টা, 2টা। তোমার হচ্ছে একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে তোমার টেইল। এবার আমি যদি আবার ওই কয়েনটাকে নিক্ষেপ করি, তাহলে মানে বা 2বার নিক্ষেপ করি, তাহলে প্রথমবার যদি হেড আসে তার জন্য আবার 2টা কেস আসতেছে, যে পরের বারও হেড আসতে পারে, তারপরে এবার টেল আসতে পারে। আবার প্রথমবার টেল আসলেও তার জন্য 2টা কেস আসতেছে, যে পরের বার হেড আসতে পারে, তারপরে এবার টেল আসতে পারে। সো দেখো আমাদের এই যে জিনিসটা আসলো, যে তোমার টোটাল ঘটনা কি কি, টোটাল ঘটনা হচ্ছে হেড হেড, ওকে, হেড টেইল, তারপরে কি প্রথম টেইল আসছে, পরের বার হেড, পরের বার টেইল আসছে, পরের বার টেইল। এই হলো 4টা ইভেন্ট। তাহলে কেন 4টা হচ্ছে, কারণ প্রথম কাজটা করা যাচ্ছে 2টা উপায়ে, এবং তাদের প্রত্যেকটা কেসের জন্য পরের কাজটা করা যাচ্ছে আবার 2টা করে উপায়, দেখছো 2টা করে উপায়। তাহলে 2টা কাজ একত্রে করা যাচ্ছে 2 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 2 স্কোয়ার 2 উপায়। তো সিমিলারলি তোমার যদি আমি কয়েন 3বার নিক্ষেপ করতাম, তাহলে আসতো হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2 ইজ ইকুয়াল টু কি 2 টু দি পাওয়ার 3। তাহলে এভাবে করতে করতে যদি আমি n বার নিক্ষেপ করি কয়েন, তাহলে আসছে কি 2 টু দি পাওয়ার n। এটা হলো কয়েনের জন্য। আবার তুমি যদি ছক্কার কথা চিন্তা করো, কয়েনে যেরকম 2টা করে কেস হেড আর টেল, ছক্কার ক্ষেত্রে তোমার কি আসতেছে 1 2 3 4 5, একটা কি 6। তাহলে ছক্কার ক্ষেত্রে 6টা কেস আসে, ওকে, 6টা কেস আসে। তাহলে ছক্কার ক্ষেত্রে রেজাল্টটা আসবে কত, রেজাল্টটা আসবে তোমার 6 টু দি পাওয়ার n। কয়েনের ক্ষেত্রে 2টা কেসের জন্য যেমন 2 টু দি পাওয়ার n আসছে, ছক্কার ক্ষেত্রে সেই জিনিসটা কি আসবে 6 টু দি পাওয়ার n। তাহলে আলটিমেটলি তুমি যদি একসাথে তোমার কি করো 4টা মুদ্রা আর 6, মানে বা এইভাবে চিন্তা করো যে এমটা মুদ্রা আর কি এনটি ছক্কা নিক্ষেপ করো, তাহলে অ্যান্সারটা কি আসবে, অ্যান্সারটা আসবে 2 টু দি পাওয়ার m ইন্টু 6 টু দি পাওয়ার n। তাহলে কি বলা হয়েছে যে 4টা মুদ্রা আর 2টা ছক্কা, তাহলে এই ক্ষেত্রে অ্যান্সারটা কি হবে 2 টু দি পাওয়ার 4 আর 6 টু দি পাওয়ার 2। তাহলে সি নাম্বার হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। এগুলো বাচ্চাকালের জিনিস কিন্তু। আচ্ছা, এবার খেয়াল করো প্রথম n সংখ্যক জোড় স্বাভাবিক সংখ্যার পরিমিত ব্যবধান তোমার হচ্ছে কি বলতো √65 হলে n এর মান কত? তো পরিমিত ব্যবধান বের করার সূত্র হচ্ছে জোড় স্বাভাবিক সংখ্যার জন্য √n² - 1 ডিভাইডেড বাই 3, এটার মানটা আসছে কত √65। তাহলে যদি বর্গ করে দাও তাহলে n² - 1 বাই 3 এর মানটা কত আসবে, এটা আসবে 65। তাহলে n² - 1 এটার মানটা কত আসবে বলতো, 5 3 15 5 হাতে 1 318 1 19 195। তাহলে n স্কোয়ারের মানটা চলে আসতেছে 196 বা 14 স্কোয়ার। তাহলে n এর মানটা কত, n এর মানটা হচ্ছে 14। তাহলে আলটিমেটলি আমার কয়টা সংখ্যা ছিল, n এর মানটা হচ্ছে 14, মানে 14টা জোড় সংখ্যার আমার হচ্ছে জোড় স্বাভাবিক সংখ্যার যদি আমরা পরিমিত ব্যবধান বের করি, এটা আসবে √65। আচ্ছা, এখন খেয়াল করো 20 থেকে 39-এর মধ্যে একটা সংখ্যা নির্বাচন করা হলো, সেটা মৌলিক বা 3-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত? তো এটা আমি একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি না, এখানে করা আছে 20 থেকে 29-এর মধ্যে মৌলিক কি কি আছে। মৌলিক আছে 23 29 31 37, তাহলে 4টা আছে। প্রবাবিলিটি অফ প্রাইম এটা হচ্ছে তোমার 4। আর টোটাল কয়টা আছে বলতো, টোটাল সংখ্যা হচ্ছে 39 - 20 + 1, তার মানে কত
20টা, টোটাল সংখ্যা হচ্ছে তোমার 20টা। ওকে, তাহলে মানে মৌলিক হওয়ার সম্ভাবনা হচ্ছে তোমার 4/20। আচ্ছা, আর 3 এর গুণিতক কি আছে? 21, 24, 27, 30, 4, 5, 6, 7টা, তাহলে টোটাল আছে 7টা। তাহলে 3 এর গুণিতক হওয়ার সম্ভাবনা হচ্ছে তোমার 7/20। এবং খেয়াল করো, এই যে 3 এর গুণিতক যারা যারা এদের আছে, এরা কিন্তু একটাও মৌলিক না, এরা কিন্তু একটাও কি না, মৌলিক সংখ্যা না। কিভাবে হবে? এটা তো 3 এর গুণিতক। তাহলে আলটিমেটলি তুমি চিন্তা করতে পারো যে প্রবাবিলিটি অফ প্রাইম এন্ড 3 এর গুণিতক, মৌলিক এবং 3 এর গুণিতক যদি তুমি চিন্তা করো, সেটা কিন্তু একটাও নাই। তাহলে 0/20 হুইচ ইজ 0। তাহলে বলা হয়েছে যে মৌলিক অথবা 3 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত, মানে প্রবাবিলিটি অফ প্রাইম অর 3 এর গুণিতক। এটা হবে কি প্রবাবিলিটি অফ প্রাইম প্লাস প্রবাবিলিটি অফ 3 এর গুণিতক মাইনাস প্রবাবিলিটি প্রাইম ইন্টারসেকশন 3 এর গুণিতক। তাহলে এটা হয়ে যাবে 0। তাহলে থাকতেছে হচ্ছে 4 প্লাস 7 ডিভাইডেড বাই 20, তার মানে হচ্ছে 11/20। তাহলে রেজাল্টটা কত আসতেছে? রেজাল্টটা আমাদের আসতেছে হচ্ছে 11/20। আচ্ছা, এ আর বি দুই স্বাধীন ঘটনা, পি এর মান দেয়া আছে, ইউনিয়নের মান দেয়া আছে, পি বির মানটা কত হবে? তাহলে খেয়াল করো, আমরা প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি কিভাবে বের করি? প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এখন এ আর বি যদি স্বাধীন ঘটনা হয়, তুমি এটা জানো যে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি কে এভাবে লেখা যায়, এটা তো নরমালি ছিল। আর প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কে স্বাধীন ঘটনার জন্য লেখা যায় কি? পি এ ইন্টু পিবি। একটু আগেও কিন্তু আমরা এটা দিয়ে ম্যাথ করছি। ওকে, তাহলে এখন দেখো আমাদের কিসের কিসের মান দেয়া আছে। পি এর মান দেয়া 2/5 আর ইউনিয়নের মানটা দেয়া 3/5। তো মানগুলো বসায় দাও। 3/5 ইজ ইকুয়াল টু 2/5 প্লাস পিবি মাইনাস কত? 2/5 পিবি। ওকে, তাহলে এইটা তুমি যদি এখান থেকে কাটাকাটি করো, তাহলে এই দুইটা মিলে আমাদের আসে হচ্ছে 1/5। আর এখানে পিবিটা রাখলা কমন, আর 1 মাইনাস 2/5। তাহলে দেখো কি আসতেছে, এখান থেকে আসতেছে 1/5 ইজ ইকুয়াল টু কত? পিবি ইন্টু হচ্ছে তোমার 3/5। তাহলে এই যে তোমার 5 দুইটা কাটা যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি পিবির মানটা হয়ে যাবে 1/3। তাহলে এখান থেকে পিবির মানটা কত আসতেছে? 1/3। আচ্ছা, এরপরে খেয়াল করো, একই পোস্টে দুইটা শূন্য পদে একজন পুরুষ এবং একজন মহিলা চাকরি প্রার্থী আছে। পুরুষের চাকরি পাওয়ার সম্ভাবনা দেয়া আছে 1/7 আর মহিলার চাকরি পাওয়ার সম্ভাবনা হচ্ছে 1/5। ঠিক আছে, তাহলে এখন বলছে উভয়ের চাকরি না পাওয়ার সম্ভাবনা কত। তাহলে পুরুষের, বা আমি লিখতেছি প্রবাবিলিটি অফ মেল, এটা হচ্ছে 1/7। তাহলে পুরুষের চাকরি না পাওয়ার সম্ভাবনা কত? 1 মাইনাস 1/7 হুইচ ইজ 6/7। আচ্ছা, প্রবাবিলিটি অফ ফিমেল এটাতে আছে 1/5, মানে মহিলার চাকরি পাওয়ার সম্ভাবনা 1/5। তাহলে কি হচ্ছে বলতো? মহিলার চাকরি না পাওয়ার সম্ভাবনা 1 মাইনাস 1/5 হুইচ ইজ 4/5। ওকে, তাহলে খেয়াল করো, তোমার হচ্ছে কি বলতো, আমার হচ্ছে এই যে এইটা তোমার দুইটা দেয়া আছে, আর আমরা এই দুইটা বের করলাম যে দুইজন পুরুষের চাকরি না পাওয়ার সম্ভাবনা আর মহিলার চাকরি না পাওয়ার সম্ভাবনা আমরা বের করে ফেলছি। তাহলে দেখো, পুরুষও চাকরি পায় নাই, মহিলাও চাকরি পায় নাই, দুইটাই প্রাইম হওয়ার সম্ভাবনা কি? যে কেউই চাকরি পায় নাই, উভয়ের চাকরি না পাওয়ার সম্ভাবনা। এটা কি স্বাধীন ঘটনা? তাহলে এম প্রাইম টাইমস প্রবাবিলিটি অফ এফ প্রাইম। ওকে, তাহলে আলটিমেটলি 6/7 ইন্টু 4/5, তাহলে 20 বাই কত আসবে? 35। তাহলে আলটিমেটলি সি নাম্বার উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। সি নাম্বার হয়ে যাবে হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এরপরে বলা হয়েছে যে কোনো একটা এলাকার প্রতি বছর বন্যা হওয়ার সম্ভাবনা, এলাকায় প্রতি বছর বন্যা হওয়ার সম্ভাবনা 20%, মানে 20/100 সমান কি 1/5। তাহলে প্রবাবিলিটিটা হচ্ছে তোমার 1/5। এটা কিসের সম্ভাবনা? বন্যা হওয়ার সম্ভাবনা। তাহলে বন্যা না হওয়ার সম্ভাবনা কত? এটা হলো 1 মাইনাস 1/5। তো এটা কত আসবে বলতো? এটা হলো 4/5 আসবে। তাহলে 4 বছরের মধ্যে সর্বোচ্চ একবার বন্যা হওয়ার সম্ভাবনা কত? তুমি চিন্তা করতে পারো, ভাইয়া সর্বোচ্চ একবার বলছে, তার মানে 0 বারও হইতে পারে, একবারও হইতে পারে। তাহলে 0 বার হইতে পারে, আবার কি হইতে পারে? একবার হইতে পারে। আমরা এই যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন পড়াইছিলাম তোমাদেরকে, তাহলে 4 বছরের মধ্যে একবার কি একবারও বন্যা হয় নাই, তাহলে 4C0। তাহলে বন্যা হওয়ার সম্ভাবনা টু দি পাওয়ার যতবার বন্যা হয়েছে, আর বন্যা না হওয়ার সম্ভাবনা টু দি পাওয়ার যতবার বন্যা হয় নাই। ওকে, আরেকটা কি? 4 বছরের মধ্যে একবার বন্যা হয়েছে, 4 বছরের মধ্যে বন্যা হয়েছে একবার, তাহলে বন্যা হওয়ার সম্ভাবনা টু দি পাওয়ার যতবার বন্যা হয়েছে, আর বন্যা না হওয়ার সম্ভাবনা টু দি পাওয়ার যতবার বন্যা হয় নাই। এই দুইটা কেস আসবে, এদের যোগ করে দিলে রেজাল্টটা দেখবা এরকম চলে আসবে 0.8192। তাহলে এটা অ্যাপ্রক্সিমেটলি কত আসবে? অ্যাপ্রক্সিমেটলি আসবে হচ্ছে 81.92%। হ্যাঁ,
এটাকে ওরা একটু রাউন্ড আপ করে কি আসছে 82% নিয়ে আসছে। সো বি নাম্বার হবে হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ওকে, এরপরে খেয়াল করো যে 1 2 4 6 8 এইগুলো থেকে আমরা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করতে চাচ্ছি যারা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। তো একটু লিখে রাখতে পারো খাতায় যে 3 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত হচ্ছে অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হতে হবে। মনে আছে যে ওই যে ওমেগার পাওয়ার যেমন হচ্ছে কি বলে 3 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে আমরা কি করি, যোগ করে 3 দিয়ে ভাগ করে দেই না, সেরকম অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে তোমার কি 3 দ্বারা বিভাজ্য হলে আমরা সেটাকে বলি হচ্ছে পুরা সংখ্যাটাই 3 দ্বারা বিভাজ্য হবে। তো দেখো প্রথমে হচ্ছে এই নাম্বারগুলো থেকে তোমার হচ্ছে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কতগুলা গঠন করা যাবে। সো 5টা থেকে 3টা নিয়ে পাওয়া যাবে হচ্ছে 5p3টা। তো 5p3 মানে হচ্ছে এটা টোটাল টোটাল কয়টা সংখ্যা গঠন করা যাবে। 5p3 মানে কি 5 ইন্টু 4 ইন্টু 3, তাহলে আসবে 60টা, টোটাল আসছে 60টা। আচ্ছা, আর দেখো এবার তোমাকে দেখতে হবে যে কাদের কাদেরকে যোগ করে তোমার হচ্ছে 3 দ্বারা বিভাজ্য বানানো যায়। যেমন এই যে 1 2 আর 6 এদেরকে তুমি যদি যোগ করো তাহলে দেখো 9 হয়। তাহলে এই 3টা দিয়ে যদি আমি সংখ্যা বানাই তাহলে 3 দ্বারা বিভাজ্য হবে। এখানে দেখো লেখা আছে যে 1 2 6 এই 3টাকে যোগ করে যে সংখ্যাটা আসে সেটা 3 দ্বারা বিভাজ্য। তার মানে এইগুলা নিয়ে তুমি যতগুলো ডিজিট বানাতে পারবা, নাম্বার বানাতে পারবা, সবই 3 দ্বারা বিভাজ্য হবে। সেরকম দেখো আরো এক বলা আছে যে 168 246 468 এইগুলা সবগুলা এইগুলা নিয়ে যতগুলা সংখ্যা বানানো যাবে তারা সবাই হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। মানে তুমি যদি 1 2 6 নাও এইগুলা নিয়ে যে কত বানাতে পারবে সব 3 দ্বারা বিভাজ্য। তুমি যদি 1 6 8 নাও এইগুলা নিয়ে যে কটা বানাতে পারবে সব 3 দ্বারা বিভাজ্য। তুমি যদি 2 4 6 নাও এইগুলা নিয়ে যে কটা বানাতে পারবে সব 3 দ্বারা বিভাজ্য। তুমি যদি 4 6 8 নাও সেগুলো নিয়ে যে কটা বানাতে পারবে 3 দ্বারা বিভাজ্য। তাহলে এই 3টা অঙ্ককে নিজেদের মধ্যে বিন্যাস করা যায় ফ্যাক্টোরিয়াল 3 উপায়ে। এই 3টাকে ফ্যাক্টোরিয়াল 3 উপায়ে, এই 3টাকেও ফ্যাক্টোরিয়াল 3, এই 3টাকেও ফ্যাক্টোরিয়াল 3। তাহলে মোট কয়টা সংখ্যা 3 দ্বারা বিভাজ্য কয়টা বানানো যাবে? 3 দ্বারা বিভাজ্য বানানো যাবে হচ্ছে তোমার 1 মিনিট 3 দ্বারা বিভাজ্য, তাই না? বিভাজ্য কয়টা বানানো যাবে? 3 দ্বারা বিভাজ্য বানানো যাবে হচ্ছে তোমার 4টা ফ্যাক্টোরিয়াল 3। তার মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 4 মানে কত 24টা। ওকে, 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3। ওকে, তাহলে 24টা। তাহলে আলটিমেটলি তোমার প্রবাবিলিটিটা কত হবে? প্রবাবিলিটি হবে 24 বাই হচ্ছে 60। ঠিক আছে, তাহলে 12 দুগুণ 24, 5 12 60, তাহলে অ্যান্সার হবে কত 2/5। তাহলে রেজাল্ট আসে কত আসছে 2/5। আচ্ছা, দাবার গুটিতে 32টা গুটি আছে। এটা কিন্তু দাবা খেলা জানা লাগবে একটু। হ্যাঁ, তো দাবার মধ্যে টোটাল গুটি হচ্ছে কয়টা? টোটাল আমি একটু নিচেই লিখি, দেখো টোটাল আছে কয়টা? টোটাল আছে তোমার হচ্ছে 32টা। এর মধ্যে সাদা গুটি আছে কয়টা? সাদা আছে 16টা। আর কালো আছে কয়টা? কালো আছে হচ্ছে তোমার 16টা। আচ্ছা, একটা গুটি তোলা হলো, সাদা অথবা হাতি হওয়ার সম্ভাবনা কত? তো হাতি কয়টা আছে? হাতি টোটাল আছে দেখবা 4টা। এর মধ্যে সাদা হাতি হচ্ছে তোমার 2টা, আর কালো হাতি আছে তোমার হচ্ছে 2টা। ঠিক আছে, কালো হাতি আছে তোমার 2টা। তো আলটিমেটলি দেখো, তাহলে আমাদের তোমাকে জিজ্ঞেস করছে কি সাদা অথবা হাতি হওয়ার সম্ভাবনা। ঠিক আছে, তাহলে প্রবাবিলিটি অফ হোয়াইট অর এলিফ্যান্ট। তাহলে দেখো এটা কি প্রবাবিলিটি অফ হোয়াইট, প্রবাবিলিটি অফ এলিফ্যান্ট মাইনাস প্রবাবিলিটি অফ হোয়াইট ইন্টারসেকশন এলিফ্যান্ট, এটা হবে আমাদের ফর্মুলা। তা তুমি চিন্তা করতে পারো ভাইয়া সাদা তো বলছেন আছে 16টা আর টোটাল তো বলতেছেন 32টা, তাহলে সাদা হওয়ার সম্ভাবনা হবে 16/32। একবারে লিখতেছি 32 গুলো কমন নিয়ে। আচ্ছা, আবার হাতি আছে কয়টা? হাতি আছে হচ্ছে আপনি বলতেছেন 4টা, তাহলে হাতি হওয়ার সম্ভাবনা হচ্ছে 4/32। আবার বলছেন কি সাদা অথবা মানে সাদা হাতি, এই যে সাদা হাতি, তো সাদা হাতি আছে কয়টা? 2টা, তাহলে সাদা হাতি হওয়ার সম্ভাবনা হচ্ছে 2/32। তাহলে কমন পার্টটা বিয়োগ গেলে তাহলে কত আসতেছে বলো তো? এটা আসতেছে 9/16। তাহলে এটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। লাস্ট স্লাইড এটা আমাদের ম্যাথের, যে ভারত আর পাকিস্তানের মধ্যে টি20 যে ম্যাচটা আমাদের হচ্ছে তার প্রতিটি ম্যাচে ভারতের জয়ের সম্ভাবনা হচ্ছে 60%। মানে 60% মানে কি 60/100 মানে হচ্ছে তোমার 3/5। মানে এক একটা ম্যাচে ভারতের জয়ের সম্ভাবনা, যে জয়ের প্রবাবিলিটি হচ্ছে তোমার 3/5। তাহলে হারার প্রবাবিলিটি কত হবে? বিয়োগ করলে কত আসবে? 2/5। আচ্ছা, এখন চিন্তা করো তাহলে ভারতের সিরিজ জয়ের সম্ভাবনা কত? তো এইখানে ঘটনাটা যেটা হচ্ছে আমি তোমাকে একটু যদি ব্যাখ্যা করার ট্রাই করি, জায়গা তো কম, যে 3টা ম্যাচ হচ্ছে, এর মধ্যে ইন্ডিয়া যদি 2টা ম্যাচ জিতে তাও সে জিতে যাবে। ইন্ডিয়া যদি 3টা ম্যাচই জিতে তাও সে সিরিজ জিতবে। একটা জিতবে কিন্তু সিরিজ জিতবে না, বা শূন্যটা দিয়ে মানে হারলে তো হেরে গেল। তো 3টার মধ্যে ইন্ডিয়াকে মিনিমাম কয়টা জিততে হবে? 2টা জিততে হবে অথবা 3টা জিততে হবে।
তাহলেই কি করতে পারবে, সে সিরিজ জিততে পারবে। তাহলে সে যদি 2টা জিতে তার একটা কেস, সে যদি 3টায় জিতে তার একটা কেস, এরকম 2টা কেস আসবে। তাহলে 3টা ম্যাচের মধ্যে সে কয়টা ম্যাচে জিতছে, 2টা ম্যাচে জিতছে। তাহলে জেতার সম্ভাবনা টু দি পাওয়ার যে কয়টা ম্যাচে জিতছে, আর হারার সম্ভাবনা টু দি পাওয়ার যে কয়টা ম্যাচে হারছে। তারপরে কি 3C2, 3টার মধ্যে 3টাতেই যদি জিতে তাহলে 3C কত হবে, এটা 3। তাহলে জেতার সম্ভাবনা টু দি পাওয়ার যে কয়টা ম্যাচে জিতছে, আর হারার সম্ভাবনা টু দি পাওয়ার যে কয়টা ম্যাচে হারছে। এটা যোগ করে দাও, যোগ করলে দেখো এখানে করা আছে 0.648 আসার কথা। তাহলে আলটিমেটলি তোমার অ্যাপ্রক্সিমেটলি এটা কত, 64.8% হবে। তাহলে এটা কোথায় আছে, বা 65 যদি থাকতো কোশ্চেনে, তাহলে অলমোস্ট অ্যাপ্রক্সিমেটলি 65% তোমার অ্যান্সারটা হয়ে যেত। ওকে, লাস্ট কোশ্চেন কি, এভরি শব্দটির অক্ষরগুলো থেকে দৈব চয়নের 3টা অক্ষর নিয়ে শব্দ গঠন করলে সেই শব্দের 2টা ই থাকার সম্ভাবনা কত? তো এভরিটাকে একটুখানি চুলচেরা বিশ্লেষণ করো, যে ই, ই, ভি, আর, ওয়াই, এটা হলো এভরি। তাহলে আমরা দেখলাম যে এর মধ্যে 2টা ই আসছে আর বাকি 3টা লেটার আলাদা আলাদা। তাহলে এখান থেকে 3টা অক্ষর নিয়ে টোটাল কয়টা শব্দ বানানো যায়, চলো আমরা একটু বের করে ফেলি। তো টোটাল যদি শব্দ বানাতে চাও 3টা অক্ষর নিয়ে, তার মধ্যে এরকম হতে পারে যে 2টা ই নিচ্ছ, মানে 2টা একই, আর কি 2টা ভিন্ন, একটা ভিন্ন, একটা ভিন্ন, এটা একটা কেস হতে পারে। 2টা একই, নিচে নিচে লিখি, 2টা একই একটা ভিন্ন, এটা একটা কেস হতে পারে। আরেকটা কেস হতে পারে যে 3টাই ভিন্ন, 3টাই ভিন্ন। ওকে, তা চিন্তা করো 2টা একই দিতে পারে এরকম গ্রুপ আছে আমার কাছে একটা। একটা এক্সাম্পল, 2টা একই একটা ভিন্ন একটা এক্সাম্পল আমরা যদি ডান পাশে একটু লিখে রাখি, ডান পাশে না লিখলে আমার জায়গা কমে যাবে। এই যে ইই ভি, আর একটা হচ্ছে কি ইভিআর, এরকম 3টা, যে 3টাই ভিন্ন, আর এটা হচ্ছে 2টা একই একটা ভিন্ন। সো 2টা একই দিতে পারে এরকম গ্রুপ আছে একটা। সো এই একটা গ্রুপ থেকে একটা গ্রুপকে বাছাই করা যায় 1C1 উপায়ে। তাহলে কিন্তু আমার 2টা জায়গা শেষ। তাহলে বাকি আছে কয়টা জায়গা, একটা জায়গা। এই একটা জায়গা থেকে আমার কাদের থেকে নিয়ে আসতে হবে, এই 3টা থেকে একটা নিয়ে আসতে হবে। তাহলে এই 3টা থেকে একটা নেওয়া যায় 3C1 উপায়ে। তাহলে এবার চিন্তা করো, এটা হলো সমাবেশ করলাম, বাছাই করলাম। আর বিন্যাস করবা কিভাবে, টোটাল আছে 3টা, সো ফ্যাক্টোরিয়াল 3, এবং তোমার হচ্ছে 2টা একই বলে আবার ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা কত আসতেছে দেখো তো, হিসাব যদি করো 3 × 6/2, তাহলে আলটিমেটলি তোমার আলটিমেটলি তোমার 3 3 কত আসতেছে, এটা এটার রেজাল্ট আসতেছে হচ্ছে তোমার 9টা। তাহলে তোমার হচ্ছে 2টা একই একটা ভিন্ন আসবে কয়টা, 9টা। আর 3টাই ভিন্ন, তো ভিন্ন ভিন্ন লেটার তোমার কাছে কয়টা আছে, ভিন্ন ভিন্ন লেটার তোমার কাছে আছে 4টা। এই 4টা থেকে যদি তুমি 3টা লেটার নিয়ে আসো, তাহলে ওয়ে হচ্ছে 4C3টা। আর 3টা লেটার নিজেদের মধ্যে বিন্যস্ত হতে পারে ফ্যাক্টোরিয়াল 3 উপায়ে। 4C3 মানে 4, আর ফ্যাক্টোরিয়াল 3 মানে 6, তাহলে টোটাল আছে কত, 24টা। তাহলে আলটিমেটলি এই 9 আর 24 যোগ করলে কত হচ্ছে, 9 আর 24 যোগ করলে তোমার রেজাল্ট আসতেছে 33। তাহলে টোটাল আমার 3টা বর্ণ বিশিষ্ট শব্দ তৈরি করা যাবে কয়টা, 33টা। তার মধ্যে 2টা ই কয়টাতে আছে, 9টাতে। অ্যান্সার হচ্ছে 9/33, প্রবাবিলিটিটা হচ্ছে তোমার 9/33। তাহলে 9, 3 3 9, 3 11 33, তাহলে রেজাল্ট আসবে কত, রেজাল্ট আসবে তোমার হচ্ছে 3/11। তাহলে সি নাম্বার হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার। তো আজকে আমাদের ম্যাথের পার্টটা এইটুকুই, ঠিক আছে। বড় হওয়ার প্রচন্ড ইচ্ছায় মানুষকে বড় করে তোলে। তো তোমাদের আজকে আমি জানি রেজাল্ট দিছে। তো একটু আগেও তোমাকে নিবিড় ভাইয়া বলে গেল, আর আমিও একটু বলতেছি যে রেজাল্ট যেমনই হোক না কেন, তোমাদের অনেকে জানি ভালো রেজাল্ট হয়েছে, অনেকে জানি রেজাল্ট একটু খারাপ হতে পারে, মনের মতো রেজাল্ট নাও হতে পারে। তো এখন তোমার আসলে আসলে টেনশন করার আসলে টাইম না। তোমার রেজাল্ট যা হওয়ার কিন্তু হয়ে গেছে। এখন পরবর্তী দিনগুলো তোমার জন্য যেটা আসতেছে, সেটার জন্য তুমি হচ্ছে নিজেকে প্রস্তুত করো, এবং হচ্ছে ভালোভাবে তোমাদের অ্যাডমিশন টেস্টটা দাও। সবাই যেন টেস্টে ভালো করতে পারো এই প্রত্যাশা করতেছি। তো আজকে এই পর্যন্ত আমার পক্ষ থেকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা। আজকের ক্লাসের ইংরেজি অংশটুকু নিয়ে আমি আলোচনা শুরু করতে যাচ্ছি। আমি আছি আপডেট তোমাদের সাথে। সো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে এমসিকিউ অংশটুকু দেখি। অলরেডি জাভের হচ্ছে আমার অনেক সুন্দর আলোচনা করে দিয়ে গেল ওর পার্টের। সো ইংরেজি অংশটুকু আমি আলোচনা করার চেষ্টা করব। তো শুধু একটু ক্লারিফাই হয়ে নেই, ভাই আমাকে কি ক্লিয়ারলি শুনতে পাওয়া যাচ্ছে কিনা একটু জানাবেন প্লিজ। ভাই একটু জানাবেন প্লিজ আমাকে ক্লিয়ারলি শুনতে পাওয়া যাচ্ছে কিনা। রেজল ভাই।
রেজল ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? জি ভাইয়া। জি, আমার আমার কথা কি ক্লিয়ারলি আব্দুল শুনতে পাওয়া ভাই। যাচ্ছে? এটাই কনফার্ম করতে চাচ্ছিলাম। জি ভাইয়া। জি ভাইয়া, হ্যাঁ কথা বোঝায়। ওকে ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি শুরু করি। কথা শোনা যাচ্ছে ভাইয়া, নেট মনে হয় আমার দিকে প্রবলেম। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে শুরু করি। সো এক নাম্বারটা ছিল, দ্য ট্রাফিক ওয়াজ টেরিবল দিস মর্নিং ড্যাশ আই ওয়াজ 25 মিনিটস লেট ফর ওয়ার্ক। আচ্ছা, প্রথমে আমরা দুইটা শব্দ শিখি। একটা শব্দ আছে টেরিবল, আর একটা আছে টেরিফিক। দুইটা, টেরিবল আর একটা আছে টেরিফিক। দুইটা দিয়েই বুঝায় খুব আহ খারাপ অবস্থা। আচ্ছা, টেরিবল বলতে আমরা যেটা বুঝি হরিবল, মানে খুব খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা সেরকম। ঠিক আছে? সো এক্সেসিভ ব্যাড, সেটাকে বলা হচ্ছে টেরিবল। আর টেরিফিক এই জিনিসটা হচ্ছে, এটাকে নেগেটিভলি আমরা ব্যবহার করি আর এটাকে আমরা পজিটিভলি ব্যবহার করি। এটার মানে হচ্ছে খুবই ভালো, এরকম আর কি, খুব ভালো টাইপের, সেটাকে বলা হচ্ছে টেরিফিক। সো এটা একটা পজিটিভ ওয়ার্ড আর এটা হচ্ছে একটা খুব নেগেটিভ ওয়ার্ড। সো ট্রাফিকের অবস্থা তাহলে কি ভালো ছিল না খারাপ ছিল? চিন্তা করো, ট্রাফিকের অবস্থা খুব খারাপ ছিল। তা যদি খারাপ হয়ে থাকে সেজন্য আমার দেরি হয়েছে, তাহলে সেটা কি ধরনের সম্পর্ক? এটা হচ্ছে কারণ, এটা হচ্ছে তার ফলাফল। তাহলে এটা যদি ফলাফল হয় তাহলে আমরা সেজন্য কি ব্যবহার করব? দেয়ার ফর ব্যবহার করব। ওকে, এবার আমরা চলে যাই 2 নাম্বার কোশ্চেনটায়। সো আমরা 2 নাম্বার প্রশ্নটার দিকে তাকাই। এখানে আমরা দেখি ইউ উড রেদার I kept quiet about it. এটা আমাদেরকে প্রশ্ন করেছে যে আমরা এটার জন্য কি ট্যাগ কোশ্চেন করব। সো ট্যাগ কোশ্চেন করতে গেলে আমরা যদি তাকাই এখানে, এটা আছে উড রেদার। তাহলে উড রেদার এটা হচ্ছে সংক্ষিপ্ত ফর্ম। আমরা এটা কিভাবে বুঝছি যেটা উড রেদার হবে? এটা যে হ্যাড না, কিভাবে বুঝছি? কারণ হচ্ছে উড রেদার মডেল অক্সিলারি, কিন্তু হ্যাড রেদার বলতে কোনো মডেল অক্সিলারি নাই। হ্যাড ব্যাটার আছে কিন্তু হ্যাড রেদার কিন্তু হয় না। জিনিসটা বুঝছো? তাহলে এই জন্য আমরা জানি যে মডেল অক্সিলারিটা হচ্ছে উড রেদার। তাহলে এখানে যদি উড রেদার হয় আর এটা যদি অ্যাফার্মেটিভ হয়, তাহলে আমি এটাকে কিভাবে করব? উডেন্ট ইউ, অর্থাৎ এটা নেগেটিভ ফর্মে চলে যাব। 3 নম্বরে চলে যাই, আই হ্যাভ কাম টু নো অফ ইউর হোল এন্ড কর্নার মেথডস অফ ডিলিং উইথ পিপল। হোল এন্ড কর্নার এটা একটা ইডিয়ামস এন্ড ফ্রেজ, এটার মানে হচ্ছে গোপন। ঠিক আছে? সিক্রেট। তাহলে হোল এন্ড কর্নার শব্দের অর্থ হচ্ছে সিক্রেট। তারপরে চলে যাই, হিজ মোস্ট ট্রাস্টেড ফ্রেন্ডস প্রুভ টু বি এ স্নেক ইন দ্য গ্রাস। এটার মানে হচ্ছে যে, আচ্ছা এখানে স্নেক ইন দ্য গ্রাস বলতে কেন হিডেন এনিমি বুঝায়, এটার গল্পটা আছে, আমি তোমাদেরকে গল্পটা বলতে পারি। যেমন আমরা জানি যে বাইবেলে হচ্ছে বলা আছে যে, মানে আমি ইসলামিক ব্যাখ্যাটা দিচ্ছি না, আমি বাইবেলের ব্যাখ্যা দিচ্ছি। সেটা হচ্ছে অ্যাডাম এবং ইভ তারা যখন হেভেনে ছিল, তখন তোমরা জানো যে ইভের কাছে হচ্ছে শয়তান এসেছিল, রাইট? তাকে হচ্ছে আপেল খাওয়ানোর জন্য। এখন সেই শয়তান কি রূপে আসছিল জানো? সে সাপ রূপে আসছিল। মানে ইভ একদিন গার্ডেনের মধ্যে হচ্ছে তোমার দাঁড়ায় ছিল, সে হচ্ছে করতেছে, এমন সময় সাপ তার কাছে এসছে, এসে বলতেছে, ইভের কাছে প্রশংসা করছে, ইভ তুমি দেখতে অনেক সুন্দর এই সে। আর মেয়েরা তো প্রশংসা খুব পছন্দ করে। তো এইসব প্রশংসা শুনে ইভ পটে গেছে। ঠিক আছে? তো এখন আলটিমেটলি দিন শেষে এই যে ঘাসের মধ্যে সুন্দর একটা সাপ, সে আসলে কি? শয়তান। সো তার মানে সে হচ্ছে একটা এনিমি। এইভাবে আসছে স্নেক ইন দ্য গ্রাস মানে হচ্ছে এ হিডেন এনিমি। এবার 5 নম্বরে চলে যায়, অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ভেরিটি। সর্বপ্রথম আমি তোমাদেরকে যে জিনিসটা বলতে চাই, তোমরা কি ভেরিটি শব্দটার মানে জানো? ভেরিটি শব্দটার মানেটা হচ্ছে কি, যেটা হচ্ছে ট্রুথ বা সত্য অবস্থাটা কি, ফ্যাক্ট, সেটাকে বলা হচ্ছে ভেরিটি। ঠিক আছে? তাহলে যদি এটা ভেরিটি বলতে যদি ট্রুথ বুঝায়, তাহলে তার অ্যান্টোনিম কি হবে? ফলসিটি, মিথ্যা কথা বলা। তো ফ্যাকচুয়ালিটি হচ্ছে ভেরিটির সিনোনিম, অ্যাকচুয়ালিটি হচ্ছে ভেরিটির সিনোনিম, ট্রুথ হচ্ছে তার সিনোনিম, শুধুমাত্র ফলসিটি হচ্ছে তার অ্যান্টোনিম। এবার চলে যাই 6 নম্বরে, সিনোনিম অফ দ্য ওয়ার্ড ওয়েস্ট্রেল। আচ্ছা, ওয়েস্ট্রেল শব্দটার মানে কি? ওয়েস্ট্রেল শব্দটা দেখেই তোমরা হয়তোবা দেখতে পাচ্ছ যে শব্দটার সাথে কোন শব্দটার মিল আছে বলো তো? ওয়েস্ট শব্দটার মিল আছে, কিন্তু দেখো তো ওয়েস্ট শব্দটার একটা মিল পাওয়া যায় না ওয়েস্ট্রেল শব্দটার সাথে? ওয়েস্ট মানে কি? অপচয় করা। ওয়েস্ট্রেল মানে এরকম যে, মনে করা যে যেটার পিছন, যেটা কোনো কাজের না, যেটা কোনো কাজে আসে না, গুড ফর নাথিং পারসন, এদের এই ধরনের মানুষকে বলা হচ্ছে ওয়েস্ট্রেল। ঠিক আছে? আমরা আমাদের বাবারা অনেক সময় থেকে বলে না যে আহ, আমি এটা কিসের পিছে টাকা ঢালতেছি, এরকম বলে না অনেক সময়? তো এটা মনে করো যে একটা ওয়েস্ট্রেল মানুষ, ঠিক আছে, গুড ফর নাথিং, তার পিছে আমি টাকা ঢালতেছি, ব্যাপারটা এরকম। সো প্রডিজাল মানে কি? প্রডিজাল মানে হচ্ছে ওয়েস্টফুল, যে প্রচুর জিনিস ওয়েস্ট করে। ঠিক আছে? অপচয়, এই ধরনের জিনিস, বা যেটা কোনো কাজে আসে না আলটিমেটলি দিন শেষে, যে যে ইনভেস্টমেন্টটা তোমার বিফলে যায়, সেটাকে বলা হচ্ছে প্রডিজাল। ঠিক আছে? এখন এই প্রডিজাল শব্দটা থেকে তোমাদেরকে একটু একটা জিনিস দেখাই দিই। দেখো এখানে অনেকেই যে জিনিসটা ভুল করে, প্রডিজাল একটা শব্দ, প্রডিজাল মানে হচ্ছে ওয়েস্টফুল। আচ্ছা,
এটার কাছাকাছি একটা শব্দ আছে, শব্দটা হচ্ছে প্রডিজিয়াস, আর একটা শব্দ আছে প্রডিজি। তিনটা শব্দ খুবই কাছাকাছি, কিন্তু তাদের মধ্যে পার্থক্য আছে। প্রডিজিয়াস মানে হচ্ছে ইমপ্রেসিভ, খুবই অসাধারণ যে জিনিসটা, মানে ধরো সাইজে কিংবা কোয়ালিটিতে বা সামথিং, ঠিক আছে? যেমন আমি যদি বলতে পারি এ প্রডিজিয়াস সিনেমা, তার মানে হচ্ছে যেটা অনেক সম্ভাবনাময়, ঠিক আছে, এরকম ইমপ্রেসিভ সিনেমা। প্রডিজি মানে হচ্ছে যে মনে করো কোন যে বয়স অল্প কিন্তু অনেক ট্যালেন্টেড, এক্সট্রিমলি ট্যালেন্টেড, এই ধরনের বাচ্চাদেরকে বলা হয় প্রডিজি, ঠিক আছে? সো প্রডিজি মানে হচ্ছে ট্যালেন্টেড। সো তিনটা শব্দ খুব কাছাকাছি কিন্তু তাদের মিনিং কিন্তু আলাদা। প্রডিজাল ওয়েস্টফুল, যে অপচয় করে অপব্যয় করে সে। প্রডিজিয়াস হচ্ছে ইমপ্রেসিভ, এটা একটা পজিটিভ ওয়ার্ড। প্রডিজি সে হচ্ছে ট্যালেন্টেড, সেটাও একটা পজিটিভ ওয়ার্ড। 7 নম্বরে চলে যাই, জোহান ইজ ওয়ান্টিং ইন কমন সেন্স। আচ্ছা, ওয়ান্টিং ইন মানে কোনো কিছুতে অভাব, কোনো কিছুর অভাবে বোধ করা, অভাব বোধ করা, যেটা নাই, ল্যাক ইন। ল্যাকের সাথে ইন বসে না, দেখো তো অভাব অর্থে ল্যাকের সাথে ইন বসে না, ল্যাক ইন। সো ওয়ান্টিং এর সাথেও ইন বসে, ওয়ান্টিং ইন। 8 নম্বরে চলে যাই, ইউর স্টোরি ইজ অ্যাট ভ্যারিয়ান্স উইথ হিজ, তার মানে তোমার বর্ণনা আর তার বর্ণনা মিলতেছে না, দুইজনের বর্ণনা আলাদা আলাদা, দুইজনের দুই রকম ভাবে উপস্থাপন করতেছে, এটাকে বলে ভ্যারিয়ান্স উইথ হিজ। আমরা এমনিতেও জানি ব্যক্তির সাথে বেশিরভাগ ক্ষেত্রে উইথ বসে, সুতরাং ধারণা করেও উইথ দাগানো যায়। 9 নম্বরে চলে যাই, ইট ওয়াজ রেইনিং ড্যাশ আই স্টেড হোম, এটা বৃষ্টি হচ্ছিল সেজন্য আমি বাইরে যাইনি, আমি বাসায় ছিলাম, তাহলে সেটার জন্য কি হবে, ফলাফল যেহেতু প্রকাশ করতেছে সেটা হবে দেয়ারফোর। আচ্ছা, 10 নম্বরে যাই, ইটস বিন এ লং টাইম, মানে ইট হ্যাজ বিন এ লং টাইম সিন্স ইউ হ্যাভ সিন হিম। এখন আমাদেরকে প্রশ্ন করছে এটা ট্যাগ কোশ্চেন কি হবে, তাহলে এখানে ইটস এর এটা কি, এটা হ্যাজ, এটার জন্যই তো এটা বিন নাকি, এই যে দেখো ভি3 ফর্ম, তার মানে এটা হ্যাজ অর্থে আছে, এটা ইট ইজ না, তাহলে এটা যদি হ্যাজ হয় তাহলে এটা কি হবে, হ্যাজন্ট ইট। এই তো, সুন্দর সহজ। 11 নম্বরে চলে যায়, দে আর শিওর টু স্টিল এ মার্চ আপন দেয়ার কম্পিটিশন। স্টিল এ মার্চ মানে হচ্ছে কাউকে ছাপিয়ে যাওয়া, ছাড়িয়ে যাওয়া, তার মানে হচ্ছে আউটশাইন, সেটা হচ্ছে তার সিনোনিমস। 12 নম্বরে চলে যায়, ডো নট ট্রাস্ট এ ম্যান হু ব্লোজ হিজ ওন ট্রাম্পেট, মানে নিজের বাদ্য নিজে বাজায়, অর্থাৎ নিজের ঢোল নিজে বাজানো, এভাবে চিন্তা করো। তার মানে হচ্ছে কি, প্রেজেস হিমসেলফ, নিজের প্রশংসা নিজে করা। অ্যাডমনিশ মানে হচ্ছে ধমক দেওয়া, ঝাড়ি দেওয়া কিংবা কাউকে শাসন করা, সেটাকে বলে অ্যাডমনিশ। আচ্ছা, তারপরে চলে যাই 13 নম্বরে, ভ্যালোর শব্দটার মানে কি আছে, ভ্যালোর শব্দটার মানে হচ্ছে কারেজ বা সাহস, তাহলে তার অ্যান্টোনিম কি হবে, কাওয়ার্ডাইস, ঠিক আছে, মানে হচ্ছে যে ভীতু, সেটা। 14 নম্বরে চলে যায়, ওয়াডল। ওয়াডল শব্দটার মানে কি, আচ্ছা ওয়াডল শব্দটার সাথে কোন শব্দটার মিল আছে, দেখো এটা হচ্ছে ওয়াক শব্দটার মিল আছে, মনে রাখবা। ওয়াডল মানে ছোট ছোট স্টেপে হেলে দুলে হাঁটা, সেটাকে বলা হচ্ছে ওয়াডল। কি বলছি বুঝছো, ছোট ছোট স্টেপে হেলে দুলে হাঁটাকে বলা হয় ওয়াডল। এই যে ধরো হাঁস কিভাবে হাঁটে দেখছো, হাঁসও তো দুই পায়ে হাঁটে, কিন্তু সে কি ছোট ছোট স্টেপে হাঁটে এবং হেলে তুলে দেখবা হাঁটে, এই তাদের স্টেপটাকে বলা হচ্ছে ওয়াডল। তো মানুষও যদি এই হাঁসের মতো হাঁটে তখন আমরা তাকেও বলি যে হোয়াই আর ইউ ওয়াডলিং, অর্থাৎ তুমি কেন হাঁসের মতো হাঁটতেছো। তো এটার সিনোনিম শব্দ হচ্ছে লার্জ, এটার মানে হচ্ছে ছোট ছোট স্টেপে হাঁটা। 15 নম্বরে চলে যায়, মোটরসাইকেল ভিয়ার্ড অফ দ্য রুট। আচ্ছা, এই ভিয়ার অফ মানে হচ্ছে তার নিজের গতিপথ থেকে পরিবর্তন করে ফেলা, ঠিক আছে, টু টার্ন এ সাইড, নিজে হঠাৎ করে নিজের গতিপথ পরিবর্তন করে ফেলা, সেটাকে বলা হচ্ছে ভিয়ার অফ। আচ্ছা, 16 নম্বরে চলে যায়, ওয়ার্দি অফ, তোমরা এটা জানো ওয়ার্দির সাথে অফ বসে, অর্থাৎ জেরি ওয়াজ ওয়ার্দি অফ প্রেজ, অর্থাৎ সে প্রেজ ডিজার্ভ করে, তার প্রশংসা করাটাই স্বাভাবিক, এরকম আর কি, সে ডিজার্ভ করে এটাকে, সো এটাকে বলে ওয়ার্দি অফ। সো আমরা এখন চলে যাই ভার্সিটি স্ট্যান্ডার্ড ইংলিশ রিটেন কোশ্চেন এন্ড সলিউশন। সো আমাদের প্রথমে আমাদের কিছু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ অ্যাপ্রোপ্রিয়েট ট্যাগ কোশ্চেন, আমাকে ট্যাগ কোশ্চেন দিয়ে পূরণ করতে বলছি, দেখি। আই হ্যাভ মেট ইউ বিফোর, সো এটা হচ্ছে হ্যাভ, তাহলে এটা কি হবে, হ্যাভেন্ট আই, খুব সহজ। We won't be going to that restaurant again, so won't মানে হচ্ছে will not কে আমরা সংক্ষেপে won't বলি, তাহলে এটা কি হবে, will we, সুন্দর। সি নাম্বারে চলে যায়, we can go to the cinema tomorrow if we want, তাহলে এখানে আমরা এই যে দেখো প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ দুইটা যদি থাকে সবসময় ট্যাগ কোশ্চেনকে প্রিন্সিপাল ক্লজ ধরে করতে হয়, তাহলে we can go ট্যাগ কোশ্চেন কি, ট্যাগ কোশ্চেন কি হবে, we can go to the cinema tomorrow if you want, এটা can we হবে কেন, can't we হবে, এটা একটা can't হবে, ওকে। তারপরটাই চলে যাই, এখানে একটা নেগেটিভ হবে, ওকে। এবার 2 নম্বরে চলে যায়, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট লিঙ্কিং ওয়ার্ডস, সঠিক লিঙ্কিং ওয়ার্ড দিয়ে পূরণ করতে বলছে। ইটস অ্যামেজিং দ্যাট আই ক্যান ওয়াক গিভেন দ্যাট বিকজ অফ অ্যান আওয়ার এগো আই কুডন্ট মুভ। আচ্ছা, এখানে আমি বলতেছি যে তার মানে হচ্ছে ইটস অ্যামেজিং, এটা অ্যামেজিং যে আমি এখন হাঁটতে পারতেছি, যদিও আমি বলতেছি যে কিছুক্ষণ আগে আমি নড়তেও পারতেছিলাম না, এই ধরনের অর্থে হইলে তখন সেটা হচ্ছে গিভেন দ্যাট হয়। আর পাশের যে অপশনটা ছিল বিকজ অফ, এটা কেন হবে না সেটা বলতে, বিকজ অফ মানে হচ্ছে কারণ,
কিছুক্ষণ আগে আমি নড়তে পারতেছিলাম না, সেজন্য এখন আমি হাঁটতে পারবো, এটা কি কোনো মেক সেন্স করে? না। গিভেন দ্যাট বললে এটা মেক সেন্স করে। ওকে, এবার চলে যাই বি নাম্বারে। উই ওয়েটেড এট দ্য প্ল্যাটফর্ম আনটিল অথবা সিন্স দ্য ট্রেন হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড ইনটু দ্য ডিস্টেন্স। অর্থাৎ মনে করো এখানে ট্রেন ছিল, এই হচ্ছে আমার ট্রেন, চিন্তা করো ট্রেনটা মুভ করতেছে, আমি প্ল্যাটফর্মে দাঁড়ায় দেখতেছি ট্রেনটা, ট্রেনটাকে দেখতেছি যে ট্রেনটা যে নড়তেছে, মনে করো আমার কাছে ভালো লাগতেছে, আমি তাকায় দেখতেছি। আমি ততক্ষণ পর্যন্ত প্ল্যাটফর্মে দাঁড়ায় ছিলাম যতক্ষণ পর্যন্ত ট্রেনটা কি ডিসঅ্যাপিয়ার না হয়ে গেছে। তাহলে এখন আমরা কি বলতে পারি? তাহলে এটার জন্য কি আমি আনটিল নিব নাকি সিন্স নিব? সিন্স নিয়ে আমরা জানি কারণ বুঝায়, সময় বুঝায়। এখানে কোনোটাই কিন্তু বোঝাচ্ছে না। এখানে বোঝাচ্ছে যতক্ষণ পর্যন্ত ট্রেনটা না ডিসঅ্যাপিয়ার না হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত না, এটার অর্থ কি? এটাকে ইংরেজিতে বলে আনটিল। আর টিল মানে হচ্ছে পর্যন্ত, আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত। ওকে, এটা হচ্ছে টিল এবং আনটিল মধ্যে পার্থক্য। 3 নম্বরে চলে যায় কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। আই ডু নট এগ্রি উইথ ইউ বাট ইউর আইডিয়া সার্টেনলি গিভস মি এ ফুড ফর থট ফর থিংকিং। আচ্ছা, এখানে আমরা জানি ফর শব্দটা কি? একটা প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে ভার্বের নাউন ফর্ম হয়। এখন থিংক শব্দটার নাউন ফর্ম হচ্ছে থট, তাহলে এই হচ্ছে এটার জন্য ফর থট, এখানে থিংকিং দিলে হবে না। বি নাম্বারে চলে যায় গেটিং মাই কার ফিক্সড ইজ গোয়িং টু কস্ট মি অ্যান আর্ম অ্যান্ড ড্যাশ এ লেগ অ্যান্ড ইয়ার। আচ্ছা, মানে হচ্ছে আমার এই গাড়িটা ঠিকঠাক করতে আমার প্রচুর টাকা পয়সা খরচ হবে, ঠিক আছে, আমার প্রচুর লস হবে, কিন্তু আমার আর কোনো চয়েস নাই, আমাকে এটার উপর কাজ করতে হবে, গাড়িটা ঠিকঠাক করাইতে হবে, ঠিক আছে। তো গেটিং মি অ্যান আর্ম অ্যান্ড এ লেগ, ঠিক আছে, হাত পা ধরে মানে ঠিক করা, এরকম আমরা বলতে পারি। তার মানে হচ্ছে হাত পা বলি না আমরা, হাত পা, তাহলে অ্যান আর্ম অ্যান্ড এ লেগ। ওকে, সি নাম্বারে চলে যায় আই থিঙ্ক আই আন্ডারস্ট্যান্ড দ্য নাটস অ্যান্ড ড্যাশ। আচ্ছা, এটা হচ্ছে নাটস এন্ড বোল্টস। নাট মানে কি? নাট এবং বোল্ট বুঝো তো? এই যে আমরা বলি না স্ক্রু থাকে, স্ক্রুর মধ্যে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে সামনের এই এই প্যারেক অংশটা, আর তার সাথে আবার আরেকটা থাকে হচ্ছে এই যে এখানে একটা গোল অংশ, এটাকে বলে নাট এন্ড বোল্ট। তাহলে এটা লিখতে হবে আই আন্ডারস্ট্যান্ড দ্য নাটস এন্ড বোল্টস অফ দিস অপারেশন। নাটস এন্ড বোল্টস মানে হচ্ছে আমি বেসিক মেকানিজমটা বুঝি আর কি, ঠিক আছে, এই অপারেশনটা আমি বুঝি, এটার মেকানিজমটা, এটা কিভাবে কাজ করবে, এটার ডিটেইলসটা আমি বুঝি। 4 নম্বরে চলে যাই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দ্য অ্যাথলেটস ওয়্যার ভাইং ড্যাশ এ প্লেস ইন দ্য ন্যাশনাল টিম। তার মানে এই অ্যাথলেটরা প্রত্যেকে ন্যাশনাল টিমে জায়গা নেওয়ার ট্রাই করতেছিল, তারা প্রত্যেকে দে ওয়্যার ক্রাইং ফর ইট। তাহলে ভাইং, তারপরটা কি হবে? ফর এ প্লেস ইন দ্য ন্যাশনাল টিম। এবার বি নাম্বারে চলে যায় দি স্টুডেন্ট উইন্ড ড্যাশ দ্য ইন্টারনেট অন রিসার্চ। আচ্ছা, এটা হচ্ছে উইন্ডের সাথে অন বসে, তাহলে এটা উইন্ড অন দ্য ইন্টারনেট ফর রিসার্চ। তারা হচ্ছে রিসার্চের জন্য ইন্টারনেটের উপর ভরসা করতেছিল, ইন্টারনেট ব্যবহার করতেছিল। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ অ্যাপ্রোপ্রিয়েট ট্যাগ কোশ্চেন। আমাদেরকে সঠিক ট্যাগ কোশ্চেন তৈরি করতে বলছে, আমরা দেখি এই নাম্বারে। কুয়াকাটা ওয়াজ দ্য প্লেস উই ওয়েন্ট ফর দ্যাট রেইনি ভ্যাকেশন। তাহলে এখন আমরা একটু তাকাই, কুয়াকাটা ওয়াজ দ্য প্লেস, প্রিন্সিপাল ক্লজ কোনটা? এইটা, তাহলে ওয়াজ এর জন্য এখানে কি হবে? ওয়াজন্ট। অ্যাফার্মেটিভ আছে, নেগেটিভ করব, ওয়াজন্ট। কুয়াকাটার জন্য কি হবে? ইট। এই তো ট্যাগ কোশ্চেন, তাহলে এটা হয়ে যাবে ওয়াজন্ট ইট। বি নাম্বারে চলে যায় ইউ ওয়্যার ডিসঅ্যাপয়েন্টেড হোয়েন ইউ গট ইউর এক্সাম রেজাল্টস। তাহলে ইউ ওয়্যার ডিসঅ্যাপয়েন্টেড, এটা হচ্ছে আমার প্রিন্সিপাল ক্লজ, তাহলে প্রিন্সিপাল ক্লজ ধরে করি ওয়্যার এন্ড ইউ। সি নাম্বারে চলে যায় হি ডিসলাইকস দ্য ওয়ার্ড ডিসলাইক। সে হচ্ছে ডিসলাইক শব্দটা খুব ডিসলাইক করে, তাহলে আমরা এখানে বলি এখানে প্রিন্সিপাল ভার্ব কোনটা? ডিসলাইকস, তাহলে এটা কি হবে? ডাজন্ট হি। 6 নম্বরে চলে যাই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট লিঙ্কিং ওয়ার্ড। সঠিক লিঙ্কিং ওয়ার্ড দিয়ে পূরণ করতে বলছে, আমরা একটু দেখি। মাই মাদার ওয়ান্টেড টু কিপ হার ব্রেইন অ্যাক্টিভ ড্যাশ শি টুক আপ এ হবি। আচ্ছা, এখন আমি তোমাদেরকে সঠিক জিনিসগুলো দেখো, এটা কি একটা ফুল স্টপ না? তার মানে এটা একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স, দুইটা সেন্টেন্সের মাঝখানে দুইটা আলাদা আলাদা সেন্টেন্স, এই জায়গাটায় যদি ব্ল্যাঙ্ক থাকে সবসময় মনে রাখবে এটা বসবে একটা অ্যাডভার্ব। কি বসবে? এটা একটা অ্যাডভার্ব। সিন্স শব্দটা একটা কনজাংশন, দেয়ারফর শব্দটা একটা অ্যাডভার্ব। দেখো, এটার জন্য ফুল সেন্টেন্স অর্থ কিচ্ছু পারা লাগে না, তুমি জাস্ট তাকাবা যে এই পজিশনটা হচ্ছে অ্যাডভার্বের, তাহলে এই জায়গায় যে দেয়ারফর অ্যাডভার্ব বসাই দিবা। বুঝতে পারছি কথা? এটা কিন্তু খুব শর্টকাট টেকনিক এবং এই জিনিসটা মাথায় রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট, কাজে দেবে। বি নাম্বারে চলে যাই। আই শুড পানিশ ইউ ফর disobeying, অর্থাৎ তোমাকে আমার শাস্তি দেওয়া উচিত তুমি আমাকে অনুসরণ না করার জন্য। ড্যাশ আই এম প্রিপেয়ার টু গিভ ইউ অ্যানাদার চান্স, আমার উচিত তোমাকে শাস্তি দেওয়া, কিন্তু আমি তোমাকে আরেকটা চান্স দিব। এই কিন্তু অর্থে এই পজিশনটাও দেখো অ্যাডভার্বের জন্য, এই দেখো একটা ফুল স্টপ আছে, এটা একটা আলাদা সেন্টেন্স, তার মানে এই জায়গাটা অ্যাডভার্ব বসার জন্য। তাহলে এখন অ্যাডভার্ব হিসেবে নাও, এটা হচ্ছে হাউএভার হবে, কিন্তু অর্থে অ্যাডভার্বে হাউএভার বসে। তারপর হচ্ছে 7 নম্বরে চলে যাই। ও আই এম সরি, আই শুডন্ট হ্যাভ সেড দ্যাট, আই গেস আই রিয়েলি পুট মাই ড্যাশ ইন মাই মাউথ। তার মানে হচ্ছে আমি সত্যি
দুঃখিত, আমার এই কথাটা বলা ঠিক হয় নাই। আই থিংক আই হ্যাভ মেড এ মেস আপ। সোজা কথা হচ্ছে এইটা। তাহলে হচ্ছে ফুট ইন মাই মাউথ, অর্থাৎ আমি সঠিক জায়গায় সঠিক কাজ করি নাই। মুখের মধ্যে কি পা দেওয়া যায় কারো? মুখের মধ্যে কি পা দেওয়া উচিত? দেওয়া উচিত না। তার মানে আমি ভুল কিছু একটা করে ফেলছি। আই মেড এ মেস আপ। এটাকেই বলে পুটিং ফুট ইন সামওয়ানস মাউথ। ওকে? তারপরে চলে যাই বি নাম্বারে। আই ওয়াজ গোইং টু রিটার্ন দ্য লাইব্রেরি বুকস আফটার ওয়ার্ক বাট দ্য থট স্লিপড মাই হেড অথবা মাইন্ড। কোনটা নিব? আচ্ছা, যদি আমরা থট বলি সেটা কখন হচ্ছে স্লিপ বাই মাইন্ড হয়, ঠিক আছে? এটা হেড হয় না, তাহলে এটা উত্তর হবে মাইন্ড। সি নাম্বারে চলে যায়, আই উইল বি ব্যাক ইন দ্য টুইঙ্কলিং অফ অ্যান আই। এটার উত্তর হচ্ছে অর্থাৎ 1 মিনিটের মধ্যে, 1 নিমিষেই আমি চলে আসতেছি। এটাকে বলে টুইঙ্কলিং অফ অ্যান আই। টুইঙ্কেল বুঝো? এই যে চোখ পিটপিট করা সেটাকে বলে টুইঙ্কেল। যেমন তারা মিটমিট করে সেটাকে বলে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল ওই যে স্টার্স আছে না, আমরা ছোটবেলায় পড়ছি টিঙ্কল, মিটমিট করা। তাহলে হচ্ছে অর্থাৎ চোখের এক পলকেই আমি চলে আসতেছি এখন। এটা হচ্ছে বোঝাচ্ছে মানে আমি খুব দ্রুত চলে আসবো। Fill in the blanks with appropriate prepositions. He was refused entrance until someone could vouch dash him. Vouch মানে হচ্ছে শপথ করে বা হলফ করে বলা, ঠিক আছে? তাকে হচ্ছে refused entrance, তাকে ঢুকতে দেওয়া হচ্ছিল না যতক্ষণ পর্যন্ত না কেউ হলফ করে বলছে যে না সে ভালো, আমি তাকে সাপোর্ট করি। এই হলফ তার দরকার ছিল। এই হলফ করে বলা, তার জন্য হলফ করা। তাহলে জন্য অর্থে কি আসবে? ফর। ভাউচ ফর মানে কারো পক্ষে সপক্ষে বলা, অ্যাডভোকেসি করা। বি নাম্বার চলে যাই, দে ওয়ালোড। আমি আজকেই কিন্তু তোমাদেরকে এই ওয়ালোড জিনিসটা কি এটা সেটা কিন্তু বলছি। আচ্ছা যাই হোক, আমরা চলে যাই, দে ওয়ালোড ড্যাশ অল দ্য ইন্টেলিজেন্সেস প্রোভাইডেড বাই দ্য রিসোর্ট। তাহলে ওয়ালোডের সাথে এটা কি বসবে? ইন বসবে। তারপরেরটাই চলে যাই। ও আচ্ছা, আজকে এই পর্যন্তই আমাদের আলোচনা আছে, আর কিছু নাই। সো আমার পরে এখন ভাইয়া আছেন, হচ্ছে তমাল ভাইয়া আছেন। তমাল ভাইয়া তোমাদেরকে বুঝিয়ে বলবেন সবকিছু। ওকে, থ্যাংক ইউ সো সো হ্যালো মাচ। এভরিওয়ান, তোমাদের এতক্ষণ পর্যন্ত দেখলা ইংরেজি ক্লাস গেল। এখন তোমার হচ্ছে ফিজিক্স এর ক্লাস শুরু হবে। সো নাম তো দেখে ফেলছো, চলো শুরু করি। তো শুরু হচ্ছে আমাদের এমসিকিউ পার্ট। ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য যদি এত ন্যানোমিটার হয় তাহলে এর শক্তি কত হবে? ব্যাপারটা খুবই সিম্পল এবং খুবই ইজি। তো আমরা জানি যে প্ল্যাঙ্কের সূত্র অনুযায়ী এনার্জি ই ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ ইন্টু এফ। বাট প্রবলেম হচ্ছে তোমাকে তো ফ্রিকোয়েন্সি দেয়া নাই, তোমাকে ল্যামডা। তাহলে এফ এর পরিবর্তে রিপ্লেস করে দাও সি বাই ল্যামডা। আর কোনো কাজ নাই, জাস্ট মান বসাবো, কাটাকাটি অটোমেটিক্যালি হয়ে যাবে। সি এর মান তুমি জানো, এইচ তুমি জানো, জাস্ট ল্যামডার ভ্যালু প্রশ্ন থেকে বসাবো এত ন্যানোমিটার। ন্যানোমিটার কথা মানে হচ্ছে 10⁻⁹ মিটার। এবার তো কাটাকাটি করতে কোনো সমস্যা হবে না, একটু ভালো করে খেয়াল করে দেখো। উপরে যে 6.63 আর নিচের যে 331.5 এরা কিন্তু ডিরেক্টলি 2 দিয়ে কাটাকাটি করার মতো অবস্থায় আছে। একটু ব্যালেন্স করার জন্য 6.63 কে আমি 3 ঘরে 6 বাড়িয়ে নিব। তো এই জন্য পাওয়ার -34 থেকে সুন্দর মতো 2 ঘর পিছানোর জন্য হয়ে যায় পাওয়ার -36। এবার তো কাটাকাটি হয়ে গেল, 2 চলে আসবে, দেন ডান। প্রবলেম খুব সোজা, এত কঠিন না। নাম্বার 2, একটি ট্রেন কত দ্রুতিতে চললে এর চলমান দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্যের 2/3 হবে? নিশ্চল দৈর্ঘ্য কথার মানে হচ্ছে এল নট, আর চলমান দৈর্ঘ্য কথার মানে হচ্ছে এল। তাহলে প্রশ্ন অনুযায়ী এল হবে এল নটের 2/3। সো এল ইজ ইকুয়াল টু এল নটের 3/2/3। এখন আমি সূত্র বসাই দিই। তাহলে এল সমান সমান এল নট ইন্টু 1/1 - ভি স্কয়ার বাই সি স্কয়ার, বা এটা করে বলা যেতে পারে এল বাই এল নট ইজ ইকুয়াল টু 2/3 is equal to √1 - v স্কয়ার বাই সি স্কয়ার। তো এই কাজটাই করলাম, স্কয়ার করা হলো, পক্ষান্তর করা হলো, সুন্দর মতো মানটা চলে আসছে, জাস্ট যোগ বিয়োগের কাজ। নাম্বার 3, একটি কৃষ্ণ বিবরের মানে ব্ল্যাক হোল ভর যথাক্রমে, একটি বলতে 3টি বলবো, সরি 3টি ব্ল্যাক হোলের ভর যথাক্রমে 4m0, 12m0 এবং 20m0। এদের ঘটনা দিগন্তের ব্যাসার্ধের অনুপাতটা কত হবে নির্ণয় করো। তাহলে আমরা সূত্র জানি RS ইজ ইকুয়াল টু 2gm ডিভাইডেড বাই সি স্কয়ার। তাহলে বলতে পারি RS ইজ সমানুপাতিক m, অর্থাৎ ভর যত বেশি ব্যাসার্ধ ততটাই বেশি। তাহলে অনুপাতটা কত হবে? 4, 12 এবং 20 এর অনুপাত, 4:12:20। 4 দিয়ে কাটাকাটি করা যায়, 4 × 4, 3 × 4 = 12 এবং 4 × 5 = 20। সো অ্যান্সার হচ্ছে 135। অ্যান্সার বুঝে গেছি, অ্যান্সার। 4 নম্বর প্রবলেমে আসি। কোন ধাতুর সূচন তরঙ্গ দৈর্ঘ্য, সূচন বলেছে, নরমাল তরঙ্গ দৈর্ঘ্য না, তাহলে হচ্ছে ল্যামডা নট। এই ধাতু থেকে ইলেকট্রন নিঃসরণ ঘটাতে হলে নিচের কোন ধরনের আলো ফেলতে হবে? আচ্ছা, এবারটা গন্ডগোল লাগছে যে তোমাকে এখন কোন ধরনের আলো বলতে কোন কালার এটা মিন করতেছে, এইটা বোঝার জন্য একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে। সেটা হচ্ছে এইরকম, তুমি যদি ইলেকট্রনকে বের করতে চাও
তোমার কিন্তু এনার্জি বেশি হতে হবে, কম কম এনার্জি হলে হবে না। তাহলে এনার্জি কখন বেশি হয়? যদি ই সমান সমান এইচএফ চিন্তা করি, তাহলে এইচএফ কেও বেশি হতে হবে, বা এইচ এর মান তো কনস্ট্যান্ট, তার মানে ফ্রিকোয়েন্সিকে বেশি হতে হবে। আমি এবার জানি ফ্রিকোয়েন্সি মানে কি, সি বাই ল্যামডা, তাহলে সি বাই ল্যামডা মানটাকেও বেশি হতে হবে। সিটাকে বাদ দাও, 1 বাই ল্যামডা এই মানটাকেও বেশি হতে হবে। তার মানে ফাইনালি বুঝতে পারলাম ল্যামডা এই মানটাকে ছোট হতে হবে। অর্থাৎ এনার্জি যদি বেশি হতে হয় তাহলে কম্পাঙ্ককে বাড়িয়ে দাও অথবা ল্যামডাকে কমিয়ে দাও। ল্যামডাকে যদি কমাতেই হয় বা ফ্রিকোয়েন্সিকে যদি বাড়াতেই হয়, একবার ভেবে দেখো তো আমরা কি পড়ে আসছিলাম, বেনি আসহ কলা। আমি এখানে এটা বলতে বোঝাচ্ছি সাদা কালারকে তুমি যদি ভাগ করে দাও, এই 7টা কালারে আমরা ভাগ করতে পারি। যতই তুমি বেগুনি থেকে লালের দিকে যাবা তোমার তরঙ্গ দৈর্ঘ্য ততই বৃদ্ধি পাবে। কিন্তু আমার তো তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়া দরকার না, আমার তো উল্টা দরকার, আমার এটাকে কমানো দরকার। তাহলে এখানে সর্বনিম্ন তরঙ্গটা কোনটা? এটা হচ্ছে বেগুনির দিকে অথবা নীলের দিকে। তাই উত্তরটা হচ্ছে অতি বেগুনি। খুব সিম্পল ভাষায় চিন্তা করো যে তোমাকে কমাতে হবে তরঙ্গ দৈর্ঘ্য অথবা ফ্রিকোয়েন্সি বাড়াতে হবে। তো এই জন্যই চিন্তা করে দেখলাম বেগুনির দিকে যাওয়া মানে তোমার হচ্ছে ব্যাপারে এই তরঙ্গ দৈর্ঘ্যটা কমে আসা। এটাই আমার উত্তর। খুব ঠান্ডা মাথায় ভাবো, উত্তর পেয়ে যাবা। সূর্যের ভরের দ্বিগুণ ভরের কোন তারকা কিসে পরিণত হবে? এটা একদম মুখস্থ বিদ্যা। উত্তরটা হচ্ছে নিউট্রন তারকা। ভরের দ্বিগুণ বলা, আর যদি 1.4 এর চেয়ে কম হতো সূর্যের ভরের, তখন আমি বলতাম শ্বেতবামন, ক্লাসে পড়িয়েছিলাম। একটি মহাশূন্য যান এত বেগে মহাশূন্যে ভ্রমণ করে 4 দিন অতিবাহিত করে, তাহলে পৃথিবীর হিসাবে কতদিন যাবে? মহাশূন্যে তুমি যতদিন ছিলে এই কথা মানে হচ্ছে টি নট, আর পৃথিবীর হিসেবে টাইমটা হচ্ছে ছোট্ট হাতের টি। তোমার বেগটা কত? 1.8 ইন্টু 10⁸। তো আমি জানি যে 3 6 18, মানে 1.8 ডিভাইড বাই 3 ইজ ইকুয়াল টু 0.6। এই কথা মানে কি, আমি আসলে ভি বাই সি এই অনুপাতটা বের করে ফেলছি। তাহলে এখান থেকে আমি এটা ভালো করে জানি 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, এই মানটা হবে 0.8। আমি ক্লাসে বলছিলাম যে যদি কখনো তুমি দেখো ভি বাই সি এই অনুপাতটা 0.6 দেয়া থাকে, তাহলে রুট করলে এই মানটা 0.8 আসবে, অথবা ভাইস ভার্সা, মানে অনুপাতটা যদি হয় 0.8 তাহলে রুট করলে পাবা 0.6। ঢাকা ভার্সিটির একদম কমন একটা প্রবলেম এটা। তো এখন তো যা বুঝার বুঝেই গেলাম, টি সমান টি নট ব্লা ব্লা ব্লা। তাহলে ফাইনালি টি ইজ ইকুয়াল টু টি নট ডিভাইডেড বাই 0.8, দেন জাস্ট যোগ বিয়োগ করবো, আর তো কোনো কথা নাই। সুন্দর মতো কাটাকাটি করে 5 দিন চলে আসবে। ইজি বিষয়, ভয় পাওয়ার কিচ্ছু নাই। আচ্ছা, এবার সে আমরা যে কোনো কুয়াশার পৃথিবী থেকে এত বেগে সরে যেতে থাকলে পৃথিবী থেকে এর দূরত্ব কত? ধরে নাও হাবলের কনস্ট্যান্ট 72 কিলোমিটার পার সেকেন্ড পার মেগা পার সেকেন্ড। এরকম একটা অঙ্ক কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে ডিরেক্টলি আসছিল। সূত্র ভি সমান সমান এইচডি, আমরা কিন্তু সূত্র জানি, জাস্ট মানটা বসাবো, কাটাকাটি করব, শেষ। 3 AMU কত মান? এটা জন্য একটা মুখস্থ রাখতে হবে যে 1 AMU এটা মোটামুটি 931 বা 933 মেগা ইলেকট্রন ভোল্ট, মানে 930 এর আশেপাশে। তোমার দরকার 3 AMU, জাস্ট গুণ দিয়ে দিবা, ক্যালকুলেটর নাই, সো মনে না রাখা ছাড়া কোনো উপায় নাই। বিগ ব্যাং মডেলের জনককে? জনক মানে কিন্তু আবার একটু অন্য জিনিস। বিগ ব্যাং দেখলে সবাই ভাবে স্টিফেন হকিং, বাট স্টিফেন হকিং কিন্তু না, এটা হচ্ছে তোমার জনক। জনক হচ্ছেন জর্জ লেমাইটার, মুখস্থ বিদ্যা। মহাকর্ষচারী এত বেগে গতিশীল মহাকাশে চড়ে পৃথিবীর হিসাব অনুযায়ী 50 বছর ভ্রমণ করলেন, তাহলে টি ইজ ইকুয়াল টু 50, তাহলে তার বয়স কত বৃদ্ধি হতে হবে? মানে সোজা বাংলা, সে রকেটে কতদিন ছিলেন টি নট বের করতে হবে। নর্মাল সূত্র, নর্মালি বের হয়ে যায়, কোনো ঝামেলা নাই। এবার সেই প্রবলেমে 50 সেন্টিমিটার দীর্ঘ এবং এত ভরের বস্তুকে এত বেগে ছুঁড়ে মারলাম, তাহলে এটা নতুন দৈর্ঘ্য এবং ভর বের করো, মানে সবচেয়ে সোজা একটা বিষয়। এবং খেয়াল করো যেহেতু এখানে 0.6 বলা, তার মানে রুট করার পরে উত্তরটা আসবে 0.8। তাহলে আমি যে কাজটা করব, 50 এর সাথে 0.8 কে গুণ করব এবং 8 কেজি কে 0.8 দিয়ে ভাগ দিব, শেষ। 5 8 40, তাহলে 40 সেন্টিমিটার, এবং 8 8 কাটা গেলে 1 হয় বা 10 কেজি। এমসিকিউ, এটা রিটেন প্রবলেম বললে আসলে ব্যাপারটা পছন্দ হচ্ছে না, এটা আসলে এমসিকিউ। যদি কোনো ধাতব পৃষ্ঠে এত তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি আপতিত হয়, যেটা আপতিত হবে এটাকে বলতে হয় ল্যামডা, তাহলে ওই পৃষ্ঠ থেকে শূন্য গতিশক্তির ইলেকট্রন নির্গত হয়। এই যে বি কেয়ারফুল, শূন্য গতিশক্তি, এই কথার মানে হচ্ছে যেই তরঙ্গটা আপতিত হলো এটা হচ্ছে সূচন তরঙ্গ দৈর্ঘ্য। কিভাবে বুঝলাম? তার কারণ এই তরঙ্গ দৈর্ঘ্যের জন্য আসলে কোনো গতিশক্তি নেই, তার মানে এটা হচ্ছে ল্যামডা নট। বি কেয়ারফুল। তাহলে বের করো
কার্যাপেক্ষক কত, ডিরেক্টলি ফাই সমান সমান hc ডিভাইড বাই ল্যামডা নট, সুন্দর করে মান বসাই দিব, যোগ বিয়োগ করলে মানটা চলে আসবে। এবার বলা হচ্ছে এই ধাতুর পৃষ্ঠে তুমি যদি আরেকটা নতুন তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মিকে ফেলো তাহলে কত গতিশক্তির ইলেকট্রন নির্গত হবে। এবার তো বুঝেই গেছি নর্মাল সূত্র, তাহলে hc বাই ল্যামডা প্লাস hc বাই ল্যামডা নট, এটাকে মাইনাস করতে হবে, মাইনাস ইজ ইকুয়াল টু গতিশক্তি E কে। ঠিক আছে, তারপরে মান টান বসাবো, সুন্দর মতো যোগ বিয়োগ করে চলে আসবে। একদম বাচ্চা কাচ্চা অঙ্ক, যোগ বিয়োগ ভুল করে ধরা খাবা, যোগ বিয়োগটা ভুল করিও না, এটা রিকোয়েস্ট থাকলো। আচ্ছা, যাদব এবং মাধব দুই যমজ ভাইয়ের বয়স 20 বছর, এই কথা মানে কি? তার মানে হচ্ছে পৃথিবীতে দুইজনেরই এখন বয়স 20। যাদব মহাকাশ যানে করে তার হিসাব অনুযায়ী 3 আলোক বর্ষ ভ্রমণ করে পৃথিবীতে ফিরে আসলেন। কে? যাদব ভ্রমণ করছে কতক্ষণ? 3 আলোক বর্ষ ভ্রমণ করছেন, কিন্তু কোথায়? এটা সে রকেটে ছিল, তার মানে এটা হচ্ছে টি নট, রকেটের ভিতরে আমি টি নট। কিন্তু পৃথিবীর লোক অনুযায়ী যাদব 5 আলোক বর্ষ দূরত্ব অতিক্রম করে, তার মানে পৃথিবীতে টাইমটা হচ্ছে 5 লাইট ইয়ার্স, এটা পৃথিবীর টাইমিং মানে টি। তাহলে পৃথিবীতে ফিরে আসার পরে যাদব এবং মাধবের বয়স কত হবে? মাধব তো পৃথিবীতেই ছিল, তাহলে ওর বয়স তোমার 20 এবং 5 25 হওয়ার কথা, কিন্তু যাদব তো ভাই এখানে ছিল না, যাদব তো আরেক জায়গায় ছিল। তো এই জন্য বের করে আসতে হবে যে ভাই এ কতটুকু টাইম অতিক্রান্ত করে আসছে। এটার জন্য সূত্র এল সমান সমান এল নট, এটা করে ফেললাম, তো সুন্দর মতো যোগ বিয়োগ করে 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 যাদের বয়সটা বের হয়ে গেল। সোজা বাংলা আমাকে টি নটটা হিসাব করে বের করে আনতে হবে, আর কিছুই না। এত তরঙ্গ দৈর্ঘ্যের ফোটনের ভরবেগ নির্ণয় করো, তোমাকে ল্যামডা দিয়েছে, ভরবেগ বের করতে হবে। সূত্র হচ্ছে পি সমান সমান এইচ ওভার ল্যামডা, ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্যের সূত্র। ডাইরেক্ট মান বসাবো, ডাইরেক্ট চলে আসবে, এখানে তেমন বোঝানো আসলে কিছু নাই। উক্ত ফোটনটি একটি ইলেকট্রনকে আঘাত করে এতক্ষণে বিচ্যুত হয়, তাহলে গতিশীল ফোটনটির তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? এটা কম্পন ক্রিয়া, যে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য ইজ ইকুয়াল টু এইচ বাই এম নট সি 1 মাইনাস কস ফাই। এখানে মনে রাখতে হবে এইচ বাই এম নট সি এই মানটা মুখস্থ, দ্যাট ইজ 0.0244 অ্যামস্ট্রং। এটা একদম মুখস্থ রাখতে হবে, মুখস্থ না থাকলে ধরা খেয়ে যাব, এটা মুখস্থ রাখতেই হবে। তারপর মান বসাই দিব, আর কোনো কাজ নাই, কিন্তু এটা মুখস্থ না করতে পারলেই সমস্যা। আচ্ছা, এবার আসি আরেকটা অঙ্কে। কোন নক্ষত্রের ভর হচ্ছে এত, তাহলে এটা হচ্ছে এম। এটি যদি ব্ল্যাক হোলে তুমি কনভার্ট করতে চাও তাহলে এটার ঘটনা দিগন্তের ব্যাসার্ধ কত হবে নির্ণয় করে দাও। সূত্র আমি জানি, r is equal to 2gm divided by c square, ভালো করে জানি। বাট প্রবলেমটা হচ্ছে এত বড় বড় মান তুমি যোগ বিয়োগ কিভাবে করবা? এটা আমি তো হিন্ট দিয়ে দিই, আমরা ক্লাসে হয়তো শিখে আসছিলাম যে যদি এই ভরটা সূর্যের ভরের সমান হয় তাহলে এই মানটা মোটামুটি 3 কিলোমিটারের আশেপাশে আসে, মানে এই অঙ্কটা করলে পাবো 2.9 কিলোমিটারের মতো, এটাকে আমি ধরে নিব মোটামুটি 3 কিলোমিটার। কিন্তু আমাকে তো এখানে ভর বলে রাখছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 30। সূর্যের ভরটা কত? সূর্যের ভর হচ্ছে সিম্পলি 2 ইন্টু 10 টু দি পাওয়ার 30 কেজি, এটা হচ্ছে সূর্যের ভর। বাট তোমাকে দেয়া কত? 9 বাই এত, তাহলে এম কে তুমি এম নট দিয়ে ভাগ করে দাও তো কত আসে? 9 কে দিয়ে ভাগ করলে হয় 4.5, আর উপরে থাকে এটা 10, তার মানে এটা হচ্ছে সিম্পলি 45 গুণ। তার মানে এখানে আমি উত্তরটা পাবো এটা হবে 3 ইন্টু 45 সামথিং এরকম কিলোমিটার, এভাবে বের করতে হবে। ঠিক আছে, শুধু শর্টকাট দিয়ে রাখলাম, এখন তুমি অ্যাপ্লাই করে দেখো, আস্তে আস্তে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে, জাস্ট সময়ের ব্যাপার। ঠিক আছে, তো দেখো এটা গুণ করলে এই উত্তরটা কিন্তু আমার উত্তরের মোটামুটি কাছাকাছি আসে। তো সোজা কথা মনে রাখবা, সূর্যের ভর হলে 3 কিলোমিটার, অন্য কোনো ভর বললে 3 দিয়ে গুণ দিবা, শেষ, আর কোনো কথা নাই। এটা প্র্যাকটিস করতে করতে হিসাবটা করতে হবে। ঠিক আছে, সিম্পল অঙ্ক, সিম্পল সলিউশন। আর এখানে আপাতত আমাদের ক্লাসটা শেষ হয়ে যাচ্ছে। সো হোপফুলি সবাই বুঝতে পারছো, একটু তাড়াতাড়ি এই জন্যই বললাম কারণ ব্যাপারটা যথেষ্ট সিম্পল ছিল। আচ্ছা রেজাল্ট ভাইয়া? জি ভাইয়া শেষ করে দিচ্ছেন না? জি ভাই শেষ। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো থাকো। ওয়েলকাম ভাই। ঠিক আছে, তাহলে স্টুডেন্ট ভাইরা এই পর্যন্ত রইলো আজকে ক্লাসটা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা রইলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।